হ্যালো, হ্যালো, হ্যালো। এখন শুনতে পাচ্ছ কি? আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? শুনলে একটু জানাও তো ভাইকে। আচ্ছা, আশা করছি এখন সাউন্ড, হ্যাঁ, সাউন্ড শোনা যায়। ওকে। তোমাদের এই ইতোমধ্যেই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি একবার স্বাগতম জানাই ফেলছি, তারপরে যে সাউন্ড ছিল না, সো আবার তোমাদেরকে, আমার সব ভাইয়া আপু বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। দেখো, আহ, আমরা তোমাদেরকে ইতোমধ্যেই ফাইনাল সাজেশনে দিয়ে দিয়েছি, এবং এটা সত্যি বলতে অনেক বেশি অ্যানালাইসিস করা হয়েছে, এবং 24 থেকে প্রায় 15-16 পর্যন্ত বোর্ড প্রশ্ন কি টাইপের ছিল বিভিন্ন বোর্ডে, স্পেসিফিক করে তো প্রত্যেকটা বোর্ডে আলাদা করা পসিবল না। সো মোটামুটি একটা কম্বাইন্ড এবং কম্প্যাক্ট একটা সাজেশন তোমাদের জন্য করেছি, এবং এটার জন্য আমাকে বেশ কয়েক ঘন্টা অনেক আমার খাটতে হয়েছে। আগেও করেছিলাম, শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই, এবং গতকাল রাতে বসে একদম শেষ করে পরে ঘুমাইছি আমি। সো আশা করতেছি এই সাজেশনের মধ্যে আমি যেগুলো দিয়েছি এখান থেকে তোমরা কমন পাবা, তোমরা এখান থেকে উত্তরগুলো করতে পারবা, ঠিক আছে? ওকে। তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা এই সাজেশনটাকে ফলো করা, 25 ব্যাচ, এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা আছে তার জন্য এখন থেকে সাজেশনটাকে সুন্দরভাবে ধরে ধরে শেষ করা। যদি তুমি এইটা গ্যাপ রেখে যাও তাহলে বলবো যে তোমার আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া চেষ্টায় কমতি ছিল। সো এটা যেন কোনোভাবেই না হয়। ওকে। আচ্ছা ভাইয়া, একটা সেকেন্ড পার্টটা কোথায়? সেকেন্ড পার্ট তো শুধু রিটেন পার্ট। গ্রামারের তো প্রতিটা প্রশ্ন সলভ দেওয়া যায় না, গ্রামারের বলা যাবে না কোনটা আসবে। গ্রামারের টান প্রেডিক্টেবল, এটা বলার সুযোগ নাই। গ্রামার তোমাকে ক্লাস করতে হবে, ক্লাসে ভাইয়া যে প্রবলেম পড়াইছি, যে সলিউশনগুলো করাইছি, এগুলো করবা, আর তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। অ্যাটলিস্ট 18 থেকে 24 পর্যন্ত এই বোর্ড প্রশ্ন সলভ করা, দ্যাটস ইট। গ্রামারের ক্ষেত্রে তোমাকে সাজেশন দেওয়া যাবে না, যেটা রিটেন পার্ট ওইটা সাজেশন দেওয়া যায়, গ্রামার তো সাজেশন দেওয়ার কিছু নাই, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করছি, চলো। হ্যাঁ ভাই, সাজেশন কোথায় পাবো দেখো, গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেকেন্ড পার্টে যে রিটেন পার্টের যত সাজেশন দিয়ে দিয়েছি রিটেনের জন্য, সেকেন্ড পার্টে যেই ফর্মাল লেটার, ইমেইল, তারপরে হচ্ছে লিস্টিং এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, সবগুলো দিয়েছি। ওকে। আচ্ছা, আপ টু 40% কমন আসবে না ভাইয়া? 40% না, তুমি আরো বেশি কমন পাবে এখান থেকে, ঠিক আছে? 40% মিনস এটা আমি 80-90% জন্য কমন বানিয়েছি। ওকে, আমরা শুরু করছি, চলো। আজকে আমরা আলোচনা করব ওয়াই এডুকেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে। তাহলে খেয়াল করো, আজকের প্যাসেজে আমরা হোয়াই এডুকেশন, এটা ইতোমধ্যে অনেকগুলো বোর্ডে এসেছে। আমরা এই প্যাসেজটার ইনস এন্ড আউটস প্রত্যেকটা জিনিস আমরা বিশ্লেষণ করব, এবং এটা যত ধরনের প্রবলেম আমাদের আছে সেগুলো আমরা ক্লাসে আজকে সলভ করব। সো সবাই খাতা কলম নাও, সবাই বই নাও, সবাই বই নিয়ে ভাইয়াকে জানাও যে ভাই আমরা বই নিয়েছি। হ্যাঁ, ভাইয়াকে জানাও যে ভাই আমরা বই নিয়েছি, ঠিক আছে? পুরাতন বইয়ের কত পেজ আমি জানি না, বাট এটা হচ্ছে, এটা ইউনিট 2 এর লেসন 1। ওকে, দেখো এই প্রশ্নটা 24 সালে এসেছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে, এবং দেখো সিলেট বোর্ডে 23-এও একই প্রশ্ন এসেছিল। তার মানে এটা কতটা কমন যে 23-এ যেই বোর্ডে প্রশ্ন আসছে একই বোর্ডে এক বছর পরে আবার কোয়েশ্চেন রিপিট হয়েছে। সো এটা ইতোমধ্যে প্রায় 3বার পরীক্ষায় আসছে। সো প্যাসেজটা বেশ বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, চলো আমরা প্যাসেজটা দেখি। দেখো, ওয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন করেছে কি দেখো তো, ওয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট, পড়াশোনা কেন গুরুত্বপূর্ণ। পড়াশোনা জিনিসটা বা জ্ঞান অর্জন জিনিসটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, আজকে আমরা খুবই খুবই এক্সকুইজিট, খুবই ইনক্লুসিভ একটা প্রশ্ন উত্তর জানবো যে ওয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট, শিক্ষা বা পড়াশোনা আসলে কেন গুরুত্বপূর্ণ। ওকে, চলো আমরা শুরু করি। প্যাসেজে কি বলেছে খেয়াল করো, আমরা প্যাসেজটাকে একটু বিশ্লেষণধর্মী ভাবে পড়ার চেষ্টা করব। এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়। তাহলে এখানে গিভস কি বলতো? গিভস হচ্ছে একটা ভার্ব, রাইট? গিভস কি? ভার্ব। তাহলে শিক্ষা বলেছে, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়। হ্যাঁ, হ্যাঁ, কোন বইটা কিনবো? রাইটিং পার্টের জন্য তোমরা অনেক বই আছে, তোমরা চাইলে নবদূত নিতে পারো, তোমরা পাঞ্জের নিতে পারো, লেকচার নিতে পারো, অ্যাডভান্সড নিতে পারো, তোমরা রয়্যাল নিতে পারো, অনেক বই আছে। সো তুমি যেটা তোমার কাছে ইজি মনে হবে, কনভেনিয়েন্ট মনে হবে, তুমি ওই বইটা নিয়ে পড়াশোনা শুরু করো, ঠিক আছে?
আমার কথা শোনা যাচ্ছে আশা করছি, হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে না আশা করতেছি এখনো পর্যন্ত। তারপর বাকিটা তো তোমরা জানাবো আমাকে প্রবলেম হলে। সবকিছু ঠিকঠাক আছে, রাইট? ওকে, চলো তাহলে বলেছে যে এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে কি দেয়? জ্ঞান দেয়। তাহলে এখানে নলেজ কি ধরনের নাউন? নলেজ অবশ্যই একটা নাউন, তবে এই নলেজকে আমরা কি বলবো বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলবো বলতো ভাইয়েরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কি বলবো এটাকে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেই নাউনটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জ্ঞানকে কি ধরা যায় বলতো? জ্ঞানকে কি দেখা যায়? জ্ঞানকে কি ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? যায় না। তাই এটাকে আমরা কি বলবো? নলেজ। এখানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো কি বলেছে, এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, অ্যান্ড আ সেট অফ অ্যাবিলিটিস, এবং আমাদের একগুচ্ছ সক্ষমতা। সেট অফ মানে কি? একটা গুচ্ছ, অনেকগুলো অনেকগুলো সক্ষমতা দেয়। তাহলে অ্যাবিলিটিস মানে কি? অ্যাবিলিটিস হচ্ছে সক্ষমতা, এটা একটা নাউন, অর্থ হচ্ছে সক্ষমতা। সক্ষমতা। একটা সিনোনিম আমরা কি পাবো বলতো? সেটা হচ্ছে ক্যাপাবিলিটিস। ক্যাপাবিলিটিস। ওকে, তাহলে বলেছে আনসেট অফ ক্যাপাবিলিটিস, তাহলে শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং অনেকগুলো দক্ষতা দেয়। পড়াশোনা অর্জন করলে কি হয়? আমাদের মধ্যে এক ধরনের দক্ষতা আসে। টু ফাংশন, এই যে দেখো আমরা যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম এই প্যাটার্নটাকে পাচ্ছি, এটাকে আমরা কি বলি বলতো গ্রামারে? এটাকে আমরা বলি হচ্ছে, বলতো দেখি তোমরা ভাইয়েরা পারো কিনা বলতো ভাইকে, তোমরা ভাইকে একটু জানাও, আমরা গ্রামারে এই টপিকটাকে কি নাম দিই? আমরা গ্রামারের এই টপিকটাকে টু প্লাস ভার্বের যে বেস ফর্ম, এইটাকে আমরা কি নামে রাখি? এইটা আমাকে একটু জানাও দেখি। এটা তোমাদের মনে আছে কিনা? আমি অনেকবার পড়াইছি, অনেকবার আলোচনা করছি। আচ্ছা, তাহেরা বলছো ইনফিনিটিভ। ইনফিনিটিভ, রাইট। তাহলে কি হবে এখানে? এটা হচ্ছে ইনফিনিটিভ। কি হবে? ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, বলেছে যে education gives us knowledge and a set of abilities to function meaningfully in life. দেখো মিনিংফুলি এখানে কি? এটা অ্যাডভার্ব। যখন দেখবা তোমরা ওয়ার্ডের শেষে ডাবল এল ওয়াই আছে, তাহলে সেটা নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব ফর্ম। ঠিক আছে, অ্যাডভার্ব। তাহলে মিনিংফুলি কি? অর্থপূর্ণভাবে। অর্থপূর্ণভাবে ইন লাইফ, তাহলে জীবনে ফাংশন হচ্ছে কাজ করা, বিভিন্ন ধরনের কাজকর্ম করা অর্থপূর্ণভাবে। তাহলে বলেছে শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং এবং জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য কিছু সক্ষমতা দেয়, কিছু দক্ষতা দেয়। তাহলে অ্যাবিলিটিস মানে কি? ক্যাপাবিলিটিস বা স্কিলস। তাহলে পড়াশোনা আমাদেরকে জ্ঞান দেয়, শুধু যে জ্ঞান দেয় এমন না, আমাদের জীবনের কাজগুলোকে বিভিন্ন রকম ফাংশন কাজ করতে, অর্থপূর্ণভাবে কাজ করতে সে কি দেয়? আমাদেরকে অনেকগুলো দক্ষতা দেয়। বিভিন্ন দক্ষতা হতে পারে, হ্যাঁ, সাইকেল চালানোর দক্ষতা দিতে পারে, সেলাই করার দক্ষতা দিতে পারে, কথা বলার দক্ষতা দিতে পারে। অনেক ধরনের দক্ষতা আমাদেরকে পড়াশোনা শেখায়। সাচ এজ, যেমন ধরো, তাহলে যেমন ধরো কেমন ধরনের দক্ষতা? দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। দেখো কি বলছে, দ্য অ্যাবিলিটি সেই ক্ষমতা, টু ডিসাইড, ডিসাইড হচ্ছে কি? সিদ্ধান্ত নেওয়া। থিংস রেশনালি, ডিসাইড মানে হচ্ছে পছন্দ করা, তাহলে কোনো জিনিসকে যৌক্তিকভাবে পছন্দ করার সক্ষমতা দেয়। তাহলে রেশনালি মানে কি হবে বলতো? রেশনালি এই ওয়ার্ডটা কি? এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এটা কি হবে? একটা অ্যাডভার্ব। তাহলে বলছে টু ডিসাইড থিংস রেশনালি, এবং যেমন একটা দক্ষতার মধ্যে হতে পারে যে কোনো জিনিসকে যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা আমাদেরকে পড়াশোনা দিয়ে থাকে। তাহলে কি হবে? রেশনালি, এটা বাংলা কি হবে বলতো? যৌক্তিকভাবে। যৌক্তিক ভাবে, ঠিক আছে, যৌক্তিকভাবে। আচ্ছা, and make the right choices, তাহলে আমাদের সঠিক জিনিসকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, and make the right choices, এবং আমাদেরকে সঠিক পছন্দটা করতে, সবার শেষে সঠিক পছন্দটা করতে সাহায্য করে। তাহলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা পচা, কোন জিনিসটা বাসি, কোন জিনিসটা তাজা, কোন জিনিসটা নষ্ট, এইটা রেশনালি যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে, and make the right choices, এবং সবার শেষে আমাদের একটা চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করে। দেখো এখানে চয়েসটা যদি নাউন হয়, চয়েস মানে কি? পছন্দ, তাই না? পছন্দ। এই চয়েসকে মডিফাই করছে কে বলতো? রাইট। তাহলে রাইট কোন পার্ট অফ স্পিচ হবে বলতো ভাইরা?
রাইট, এই রাইট ওয়ার্ডটা কোন পার্ট অফ, রেশনালির সিনোনিম হবে হচ্ছে লজিক্যালি। রেশনালির সিনোনিম কি হবে বলো তো? লজিক্যালি। এটা যদি তুমি সিনোনিম পাও তাহলে হচ্ছে লজিক্যালি। তাহলে ভাইকে বলো তো দেখি এখানে রাইট শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলবো বলো? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আমরা এই লাইনটা আরেকবার দেখি, তাহলে আমরা বুঝতে সহজ হবে। Education gives us knowledge and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. এটা বলেছে শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং অনেকগুলো দক্ষতা দেয় জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য। যেমন যেমন such as যেমন the ability to decide things rationally and make the right choices। তাহলে জিনিসগুলোকে, বিভিন্ন জিনিসকে খুব যৌক্তিকভাবে বিচার বিবেচনা করতে এবং পরিশেষে একটা সঠিক সিদ্ধান্ত নিতে জীবন আমাদেরকে সাহায্য করে, পড়াশোনা আমাদের সাহায্য করে। সবকিছু যাচাই বাছাই করবা, তারপর কোনটা ভালো এই রাইট ডিসিশনটা নিতে হেল্প করে আমাদেরকে এডুকেশন। ওকে, তারপর আসো as we learn how to read। এখানে দেখো as হচ্ছে একটা কনজাংশন। as কি করেছে? as এই ক্লজের সাথে পরবর্তী ক্লজকে কানেক্ট করেছে। তাহলে যে শব্দগুলো একাধিক ক্লজকে কানেক্ট করে আমরা তাকে কি বলবো? কনজাংশন। ঠিক আছে? যে ক্লজগুলো একাধিক শব্দকে কানেক্ট করে, একাধিক শব্দ না, হ্যাঁ শব্দ হতে পারে, একাধিক শব্দকে অথবা একাধিক ক্লজকে কানেক্ট করে আমরা সেটা কি বলবো বলতো? কনজাংশন, পার্ট অফ স্পিচে। তো as we learn how to read, এখানে টার্মটা মনে রাখবা, কোন জিনিস করতে শেখা। হ্যাঁ, এটা আমরা কোন টার্মে বলি? হাউ টু রিড। তাহলে হাউ টু রিড, হাউ টু রাইট, হাউ টু লার্ন, হাউ টু সুইম, হাউ টু স্পিক। তাহলে কি হবে? কিভাবে করতে হয়। তাহলে as we learn how to read, এখানে as শব্দের অর্থ হচ্ছে যখন। as শব্দটা কি মিনিং দিবে? যখন। যখন we learn how to read, কিভাবে পড়তে হয় এটা যখন আমরা শিখি, রাইট and do the basic operations of arithmetic। দেখো arithmetic মানে কি? এর মানে হচ্ছে আমরা বলি হচ্ছে পাটিগণিত, তাই না? পাটিগণিত। আর অপারেশনস মানে কি? কাজ, তাই না? কাজ। অপারেশন মানে কি? কাজ। তাহলে বলেছে আমরা যখন পড়তে শিখি, লিখতে শিখি এবং পাটিগণিতের একদম সাধারণ গুণনের কাজ, ভাগের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ শিখি, বেসিক অপারেশনস মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমরা যখন পাটিগণিতের একদম সাধারণ কাজগুলো শিখে ফেলি, উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আমরা একটা আত্মনির্ভরশীলতার মাত্রা অর্জন করি। ডিগ্রি এখানে কি? ডিগ্রি। খেয়াল রাখবা প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝখানে যে শব্দটা সেটা কি একটা বলতো? নাউন। তাহলে সবাই একটু ছোট্ট করে নোট রাখো। আর্টিকেল, আমি এই পাশটা লিখছি, সবাই একটু নোট রাখো। কি পেলাম বলতো? যে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। ওকে, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে শব্দটা আসবে, একটাই যদি শব্দ হয় তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে? একটা নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা আছে সেটা কি হবে? একটা নাউন হবে। তাহলে বলেছে যে as we learn how to read, write and do the basic operations of arithmetic, আমরা যখন পড়তে শিখি কোনো জিনিস, আমরা দেখেই পড়তে পারতেছি, লিখতে পারতেছি, গণিতের সাধারণ কার্যক্রমগুলো যখন আমরা শিখে ফেলি, we gain a degree of self confidence, আমরা বিশ্বাসের একটা মাত্রা অর্জন করি। দেখো একটা ছেলে বা মেয়ে বা ধরো একটা মানুষ যিনি রিক্সা চালান, ধরো এখন ওনাকে ডাক্তার দিয়েছে আপনি এই ওষুধ এই টাইমে খাবেন। এখন উনি লিখতে পারে না, পড়তেও পারে না, উনি কিন্তু বুঝবে না যে ওষুধটা কখন খাওয়াবো। ওষুধ কিন্তু খুব বেশি জিনিস না, জাস্ট লেখা আছে এই বেলা এই বেলা। এখন তুমি পড়তে পারতেছে না, তার কিন্তু সেলফ কনফিডেন্স লো হয়ে যাবে। তখন সে আরেকজনের কাছে যাবে যে এটা ভাই একটু বলে দেন না কিভাবে লিখছে, ভাই এই নাম্বারটা কোন দিকে একটু বলে দিবেন, ভাই এই ফোন নাম্বারটা একটা কল দিয়ে দেন। এরকম হয় না? কিন্তু তুমি যদি পড়তে জানো, তুমি যদি লিখতে জানো, তুমি যদি ম্যাথমেটিক্যাল সব অপারেশনস বোঝো, হ্যাঁ, তাহলে তুমি লেবুর দোকানে গিয়ে হারবা না, বলবে যে ভাই হালি কত? 40 টাকা। তাহলে ভাই আমাকে 6টা দেন, 6টা দিয়ে তোমার থেকে চাইলে হচ্ছে 70 টাকা। তা তুমি 10 টাকা হেরে যাচ্ছ। তুমি যদি ম্যাথমেটিক্স বুঝো, জেনারেল বেসিক অপারেশন গুলো, আরে ভাই 60 টাকা সে নর্মাল দাম, আপনি 10 টাকা কম রাখবেন, বেশি কেন বলেন? সো এটা বলে কি হবে? তুমি সে জায়গায় আগায় থাকবা। ওকে, এটাই বলছে। আমাদের কি হয়? আমরা এক ধরনের আমাদের আত্মবিশ্বাসের একটা মাত্রা অর্জন করি, একটা উচ্চতর মাত্রা অর্জন করি। হ্যাঁ, আমি এগুলো পারবো। আচ্ছা, we learn to think for ourselves
আমরা আমাদের জন্য ভাবতে শিখি। দেখো ourselves এই প্রোনাউনটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তাই কি বলছে? বলেছে যে we learn to think for ourselves, আমরা নিজেদের জন্য ভাবতে শিখি, and articulate, এটা একটা ভার্ব। দেখো আর্টিকুলেট একটা ভার্ব আছে, এটা হচ্ছে স্পষ্ট করা, স্পষ্ট করা। বলেছে and articulate our thoughts, আমরা নিজেদের জন্য ভাবতে শিখি এবং আমাদের যে চিন্তাগুলো আছে, আমাদের যে ভাবনাগুলো আছে, সেগুলোকে আমরা স্পষ্ট করতে শিখি। অনেক চিন্তা আছে মাথায় থাকে, স্পষ্ট করতে পারি না, বাট আমরা যখন পড়াশোনা করি তখন স্পষ্ট করতে পারি যে আমি কি চাই, আমি কি হতে চাই, আমি কি করতে চাই, আমি লাইফে কি অর্জন করতে চাই, আমি কোথায় চান্স পেতে চাই। সো এই যে থটস গুলো আছে, চিন্তাগুলো আছে, সেগুলো কি করতে পারি আমরা, সেগুলোকে আর্টিকুলেট করতে পারি, আমরা খুবই ক্রিস্টালাইজ করতে পারি, এগুলোকে আমরা ক্লিয়ার করতে পারি। ওকে, আচ্ছা, we pick up, তাহলে বলেছে we learn to think for ourselves and articulate our thoughts, আমরা আমাদের জন্য ভাবতে শিখি এবং আমাদের চিন্তাগুলোকে স্পষ্ট করতে শিখি। we pick up skills, আমরা অর্জন করি। পিক আপ মানে কি বলতো? অর্জন করা, নিজের মধ্যে গ্রো করা, পড়াশোনার মাধ্যমে কি নিজের মধ্যে গ্রো করা। তাহলে পিক আপ অর্থ কি বলতো? ইমপ্রুভ। পিক আপ অর্থ কি? ইমপ্রুভ বা ডেভেলপ, নিজের মধ্যে উন্নত করা। হ্যাঁ, উন্নত করা বা গড়ে তোলা, গড়ে তোলা। সিনোনিম পাবো আমরা কি? ইমপ্রুভ। বলেছে যে উই পিক আপ স্কিলস, আমরা দক্ষতা অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স। কমিউনিকেট এখানেও কি? এটা একটা ইনফিনিটিভ। কমিউনিকেট এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে যোগাযোগ করা, যোগাযোগ। আমরা কি করতে পারি? আমরা এমন সব দক্ষতা অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা অন্যদের সাথে যোগাযোগ করার মতো, অন্যদের সাথে যোগাযোগ করার মতো দক্ষতা অর্জন করি, অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমরা আমাদের যে অ্যাফেয়ার্স রয়েছে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়াশয়, বিভিন্ন সম্পর্কগুলো রয়েছে, সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আমরা খুব ভালোভাবে যখন কি করতে পারি? ম্যানেজ করতে পারি। তাহলে এখানে ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মাথায় রাখবা। এই যে ওয়েল ভার্বটা, এই যে ওয়েল পার্ট অফ স্পিচটা কাকে মডিফাই করেছে? ম্যানেজ ভার্বকে। তাহলে আমরা জানি ভার্বকে যে মডিফাই করে, ভার্বকে যে মডিফাই করে তাকে আমি কি বলি? তাকে আমরা বলেছে অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে তার নাম কি বলতো? অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। তাহলে লাস্ট লাইনটা একটু দেখো যে উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা অন্যদের সাথে যোগাযোগ করার জন্য আমরা দক্ষতা অর্জন করি, অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমরা আমাদের যে সমস্যাগুলো আছে, বিভিন্ন ইস্যুসগুলো রয়েছে, সেগুলো আমি খুব ভালোভাবে আমরা এগুলোকে ম্যানেজ করতে পারি, আমরা সামাল দিতে পারি প্রবলেমগুলো। যদি আমি শিক্ষিত হই, আমার যদি ওই পরিমাণ মেন্টাল অ্যাবিলিটি থাকে, মেন্টাল গ্রোথ থাকে, আমার ব্রেইনটা সচল থাকে, ক্রিয়েটিভ আমি হই, তাহলে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে? ওকে, সিনোনিম অ্যান্টোনিম আমি তো বলে দিচ্ছি, সবগুলো ওয়ার্ডই তো বলে দিচ্ছি আমি। দেখো কোন ওয়ার্ডটা পারতেছো না বলো, তাহলে ভাই বলে দিই। দেখো স্পষ্ট করা, তাহলে ইংলিশ কি হবে? ক্রিস্টালাইজ। ক্রিস্টালাইজ, হ্যাঁ আমি বলে দিচ্ছি। তারপর যদি তোমার মনে হয় যে কোনো শব্দটা ভাই আমি সিনোনিম পারছি না, তাহলে ভাইকে বইলো, আমি লিখে দিব এখানে। ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসার মতো ভাই এগুলো সিনোনিম লিখে দিচ্ছি। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আশা করছি এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। তারপরে পেজে আসো, প্যাসেজটা একটু বড় আছে, আমরা সো একটু সময় নিয়ে পড়বো, দ্রুত পড়বো, আবার বুঝে পড়বো। ঠিক আছে? এবার দেখো কি বলছে। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, তোমাদের কাছে আমার প্রশ্ন, তাহলে ভাইয়াকে বলো এখানে ইন্ডিপেন্ডেন্টলি শব্দটার পার্ট অফ স্পিচ কি হবে? বলেছে যে এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদেরকে সাহায্য করে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ তারপরে কি আছে? অবজেক্ট আছে। তাহলে কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এর নাম কি দিব আমরা? ট্রানজিটিভ ভার্ব। কি বলবো বলো তো? ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে বলেছে যে এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদের সাহায্য করে, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে চিন্তা করতে। শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে। তাহলে খেয়াল করো এই ইন্ডিপেন্ডেন্টলি কাকে মডিফাই করছে? এই যে ভার্বটাকে, রাইট? ভার্বকে আমাদের, ভার্ব হচ্ছে আমাদের থিঙ্ক, তাহলে ভার্বকে যে মডিফাই করে সে নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব। ওকে, আবার এটাও মাথায় রাখবে যে
অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে বলেছে এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে শিক্ষা আমাদের সাহায্য করে স্বাধীনভাবে চিন্তা করতে, অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে সাহায্য করে। তাহলে আমি একটা মতামত দিতে পারবো, আমি আমার নিজের জায়গা থেকে একটা চিন্তা করতে পারবো, নিজের জায়গা থেকে বলতে পারবো যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। তাহলে অপিনিয়ন্স মানে কি? অপিনিয়ন্স মানে হচ্ছে মতামত। দেখো, এই অপিনিয়ন্স হচ্ছে একটা নাউন। তাহলে অপিনিয়ন্স যদি নাউন হয়ে থাকে, তাহলে তার আগের ওয়ার্ডটা কি হবে? এটা হবে একটা অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অপিনিয়ন্স, এটা তুমি কি বলতে পারো? এটা সিনোনিম বলতে পারো, থটস বলতে পারো। ওকে, থটস চিন্তা, অপিনিয়ন একই রকম, থটস বা অপিনিয়ন। আচ্ছা, বলেছে শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে মানে চিন্তা করতে সাহায্য করে, এন্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, এবং আমাদের ব্যক্তিগত মতামত দিতে সাহায্য করে। আচ্ছা, as we know more about the world, যখন এখানে as কিন্তু একটা কনজাংশন, as কি বলতো? কনজাংশন, ঠিক আছে? as we know more, আমরা যখন অনেক বেশি জানি, মোর একটা ডিটারমিনার, ঠিক আছে? মোর কি একটা ডিটারমিনার, মোর সংখ্যা, হ্যাঁ। as we know more about the world, আমরা যখন পৃথিবী সম্পর্কে বেশি জানি, we appreciate, আমরা প্রশংসা করি। appreciate সিনোনিম কি বলতো? এটা বাংলা অর্থ হচ্ছে, এটা ভার্ব, অর্থ হচ্ছে প্রশংসা করা। অর্থ কি? প্রশংসা করা। আর এইটার সিনোনিম পাবো হচ্ছে আমরা, ধরো প্রেজ পাবো, বা লর্ড, LAUD, ঠিক আছে? লর্ড অর্থ কি? লর্ড শব্দ অর্থ হচ্ছে প্রশংসা করা, LAUD। ওকে, তাহলে বলেছে উই অ্যাপ্রিশিয়েট দ্য গুড থিংস ইট অফার্স। তাহলে ইটটা কাকে মডিফাই করছে বলতো? এইটা, এই যে ইট হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, কে এখানে একটা রিলেটিভ। তাহলে ইট বুঝাইছে এই যে পৃথিবীকে, ইট কাকে বুঝাইছে? এই দ্য ওয়ার্ল্ডকে। তাহলে বলেছে যে আমরা যখন পৃথিবী সম্পর্কে বেশি বেশি জানি, আরো বেশি জানি, আগের চেয়ে বেশি জানি পড়াশোনার মাধ্যমে, we appreciate the good things it offers us। তাহলে সেই পৃথিবী আমাদের কোন কোন ভালো জিনিসগুলো অফার করছে, দিচ্ছে, সেগুলোকে আমরা প্রশংসা করি। তাহলে পৃথিবী সম্বন্ধে যত ভালো জানবো, আমরা জানবো যে এই পানি এত বড় নিয়ামত, হ্যাঁ, তাও অক্সিজেন এত বড় একটা জিনিস, যেটা হসপিটালে গেলে আমরা দেখতে পাই, বা যখন শিখতে পারি, জানতে পারি, এত দামি জিনিস, আমরা বলি স্রষ্টা আমাদের এটা ফ্রিতে দিয়ে রাখছে। তাহলে এই যে ব্যাপারটা বলছে যে as we know more about the world, আমরা যখনই পৃথিবী সম্পর্কে বেশি জানি, we appreciate the good things it offers। তাহলে ওই পৃথিবী আমাদেরকে কোন কোন ভালো জিনিসগুলো দেয়, সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করি, প্রশংসা করি। অলসো, বাট, কিন্তু, এবার উল্টো কথা। তাহলে প্রশংসা করে কোনগুলোর? পৃথিবী আমাদেরকে যে যে ভালো জিনিসগুলো দেয়, আমাদের মধ্যে পৃথিবীর আমরা বসবাস করি, একজন প্রতি সদয় হই, এটা আমরা প্রশংসা করি। একজন মানুষ বিড়ালকে আদর করে, আমরা প্রশংসা করি। একজন মানুষ গরিব মানুষকে চুল কাটিয়ে ফ্রেশ করে দিচ্ছে, আমরা প্রশংসা করি। তাহলে আমরা পৃথিবী আমাদেরকে যে ভালো জিনিসগুলো দেখাচ্ছে, আমরা সেটা প্রশংসা করি। বাট অলসো বিকাম ক্রিটিক্যাল, হ্যাঁ, কিন্তু আমরা ক্রিটিক্যালও হই, আমরা খুব সমালোচকও হই। ক্রিটিক্যাল এখানে কি? অ্যাডজেক্টিভ। আর এখানে বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, বা তোমরা বলতে পারো কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ অথবা লিঙ্কিং ভার্ব, অথবা কি লিঙ্কিং ভার্ব। তাহলে উই বিকাম ক্রিটিক্যাল, এবং আমরা খুব সমালোচক হই। ক্রিটিক্যাল মানে কি? এটা হচ্ছে সমালোচক। আমরা খুবই সমালোচক হই অফ দ্য ডেভিয়েশনস। ডেভিয়েশনস কি? ডেভিয়েশন হচ্ছে, ডেভিয়েশন হচ্ছে কোনো মূল লক্ষ্য থেকে ছিটকে পড়া, হ্যাঁ, বা পথভ্রষ্টতা। ডেভিয়েশন নাউন, ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালিউজ ইট ইম্পার্টস। তাহলে এই পৃথিবী, ইম্পার্ট মানে দেওয়া, ইম্পার্ট মানে কি? গিভ, ঠিক আছে? গিভ, দেওয়া। তাহলে পৃথিবী আমাদেরকে যেই ভালো ভ্যালুগুলো দেয়, যে মূল্যবোধ আমাদেরকে দেয়, সেই মূল্যবোধের অবক্ষয় বা মূল্যবোধ থেকে পথভ্রষ্ট হওয়া যে জিনিসগুলো আছে, সেগুলোর ব্যাপারে আমরা খুবই ক্রিটিক্যাল হই। তাহলে এটাকে তুমি পথভ্রষ্টতা বলতে পারো, বা অবক্ষয় বলতে পারো, অবক্ষয়, ঠিক আছে? এখন ব্যাপারটা যে ভাইয়া কি বুঝাইছে, তোমরা অনেকে মনে হচ্ছে কঠিন লাগতেছে। দেখো, আমি ক্লিয়ার করে দিই।
বলেছে যে পৃথিবী আমাদেরকে যে পজিটিভ জিনিস দেয়, কাইন্ডনেস, লাভ, পিচ, হেল্প, সাপোর্ট, টুগেদারনেস, এই ব্যাপারগুলো পৃথিবী আমাদেরকে দেয় ভালো জিনিস, আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে মোরাল ভ্যালিউ রয়েছে, হ্যাঁ, মানবিকতার বিপরীত যদি কেউ অমানবিক হয়, কেউ যদি সাপোর্টের বিপরীতে কেউ যদি শত্রুতা করে, কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশের বিপরীতে অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞ হয়, কেউ যদি মানুষের আঘাত করে, তাহলে আমরা এটার বিরুদ্ধে খুব সমালোচক হই। এইটা কেন করলো, আমরা যে খারাপ কাজ করতেছে তার বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করি। সো এটাই বলছে, ভালো জিনিসকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আর কিছু নেগেটিভ ভ্যালিউজ, দেখো ভ্যালিউ মানে কি, ভ্যালিউ মানে হচ্ছে তোমার কি বলি এটাকে আমরা মূল্যবোধ, রাইট, মূল্যবোধ বা প্রিন্সিপলস, ওকে। তাহলে মূল্যবোধ ভ্যালিউ থেকে পথভ্রষ্ট হয়ে গেলে কেউ বা কোনো জিনিস, আমরা সেটার ব্যাপারে ব্যাপক সমালোচক হই। অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস, অথবা এই যে ভ্যালু থেকে সরে যাও, ফলো অর্থ হচ্ছে এখানটা ভার্ব অর্থ হচ্ছে ফলো থেকে তৈরি হয়, হ্যাঁ, এর পরে বা এর কারণে যেটা তৈরি হয়। তাহলে এই যে মূল্যবোধ থেকে সরে যাওয়ার ফলে যে হেট্রেড কিন্তু হেটের নাউন, হেট হচ্ছে ভার্ব, হেট কি ভার্ব, আর হেট্রেড হচ্ছে নাউন, এটা মনে রাখবা সবাই, হেট্রেড হচ্ছে কি নাউন। তাহলে বলেছে যে এই যে মূল্যবোধ থেকে, মূল্যবোধের অবক্ষয় থেকে যেই সূচনা হয় বা তৈরি হয় যে ঘৃণা এবং সংঘাত, এবং সেটাকেও আমরা অনেক বেশি সমালোচনা করে থাকি। বুঝে গেল? তাহলে এই ভিতরে এটা ঠিক আছে বলতো? অ্যাপ্রিশিয়েট মানে কি লিখলো? অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে প্রশংসা করা কাউকে, প্রেজ করা, প্রেজ, লজ, এক্সটল, ওকে। আমরা এই পেজটা বুঝলাম? ভ্যালুজ মূল্যবোধ, রাইট, ভ্যালুজ হচ্ছে মূল্যবোধ। আমরা কি বুঝতেছি বাচ্চারা? ছোট্ট বাবুরা ভাইকে জানাইও তো তোমরা কি বুঝতেছো কিনা, নাকি দুষ্টামি করতেছো পড়াশোনা বাদ দিয়ে? জি ভাইয়া, ক্লিয়ার। কনফ্লিক্ট মানে কি ভাইয়া? কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘাত, ঝগড়া, সংঘাত, ঠিক আছে, সংঘাত ঝগড়া, ঠিক আছে, মানে কোয়ারেল, ঠিক আছে, ঝগড়া কোয়ারেল। আর হেট্রেড মানে কি? ঘৃণা। হেট্রেড মানে আমরা জানি এটা কি? ঘৃণা, হ্যাঁ, ঘৃণা। ওকে, তাহলে ভালো জিনিস আমরা প্রশংসা করি, খারাপ জিনিস আমরা খুব বেশি সমালোচনা করি। ওকে, তারপর আসো, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, একদম প্রথম যে কাজটা শিক্ষা করে, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, একদম প্রথম যে কাজটা শিক্ষা করে, ইজ টু গিভ আস, সেটা হলো গিভ আস অ্যান অ্যাওয়ারনেস। শিক্ষা আমাদেরকে কি দেয়? একটা অ্যাওয়ারনেস দেয়। এটা একটা নাউন কিন্তু, ঠিক আছে, নাউন থেকে সচেতনতা, সচেতনতা। শিক্ষা আমাদেরকে সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ারসেলভস, আমাদের নিজেদের সম্পর্কে। শিক্ষিত মানুষ সে নিজের সম্পর্কে তার মধ্যে একটা চেতনা থাকে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমার এটা আমার স্ট্রং জোন, এটা আমার উইক জোন, এই যে ব্যাপারটা, এটা শিক্ষা তার মধ্যে দেয়। তাহলে বলছে দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, এটা কিন্তু আমাদের এখানে একটা প্রিন্সিপাল ভার্ব। কি প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। বলছে শিক্ষা প্রথম যেই কাজটা আমাদেরকে করে সে হচ্ছে গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলভস। শিক্ষা আমাদেরকে নিজের ব্যাপারে সচেতনতা তৈরি করে, নিজের মধ্যে একটা সতর্কতা দেয় যে তুমি যদি খারাপ কাজ করো তোমার ভবিষ্যৎ খারাপ হবে, ভালো কাজ করলে ভবিষ্যৎ ভালো হবে। অর্থাৎ আমাদের সতর্ক করে দেয় শিক্ষা। হুইচ লিডস, দেখো এই যে হুইচটা তোমরা বলতে পারবে এই হুইচটা কি? একটা রিলেটিভ প্রোনাউন, রাইট, রিলেটিভ প্রোনাউন। এই হুইচ কানেক্ট করেছে কাকে? হুইচ কানেক্ট করেছে আমাদের এই যে অ্যাওয়ারনেসকে, এই যে নাউনটা আছে এই অ্যাওয়ারনেস, এটাকে কানেক্ট করেছে কে? আমাদের হুইচ, হ্যাঁ, হুইচ, ঠিক আছে। হুইচ কাকে কানেক্ট করছে? এই যে মধ্যে দেখো দাগ টেনে নেই, এটা হচ্ছে এই যে দেখো অ্যাওয়ারনেসকে। তাহলে বলেছে শিক্ষা আমাদেরকে নিজেদের ব্যাপারে একটা সতর্কতা দেয় আমাদেরকে, which leads to the development of our personality. লিড টু অর্থ হচ্ছে তৈরি করা, লিড টু অর্থ হচ্ছে নিয়ে যাওয়া, লিড টু অর্থ হচ্ছে ফলাফল হওয়া। তাহলে যেই সতর্কতা আমাদের নিজেদের কি ব্যক্তিত্ব তৈরি করে,
তাহলে আমরা যখন সচেতন হব, আমরা ব্যক্তিত্ব তৈরি হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত না, কখন হাসা উচিত কোন হাসা উচিত না, এই ব্যাপারে সচেতনতা আমাদের দেয় এবং এর মাধ্যমে আমাদের মধ্যে পার্সোনালিটি গ্রো করে। তাহলে এখানে পার্সোনালিটি শব্দের বাংলা কি অর্থ হচ্ছে? এটা এটা আওয়ারকে আমরা কি বলি? আওয়ারকে বলে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। মানে কি বলি বলতো? পজেসিভ অ্যাডজেক্টিভ। আর পার্সোনালিটি অবশ্যই কি, এটা একটা নাউন, ঠিক আছে? ওকে, তার আমরা জানি, আমরা আগেও পড়েছি যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে বলতো? নাউন। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসবে? এটা নাউন বসবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসছে? একটা নাউন। ওকে, আচ্ছা, এবার আসলে বলেছে যে লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। তাহলে শিক্ষা আমাদেরকে একটা নিজেদের ব্যাপারে সচেতনতা দেয়, আমাদের একটা সতর্কতা করে, এবং সেটা আমাদের ব্যক্তিত্বকে তৈরি করে দেয়। আমরা যখন সচেতন হব তখন কি হয়? আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়। সচেতনতার পার্সোনাল ইংলিশ কি? ব্যক্তিত্ব। ওকে, অ্যাজ উই বিগিন স্কুল। ওকে, এবার বলছে যখন আমরা স্কুল শুরু করি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস। বলেছে উই ফিল দ্য নিড। দেখো আবার দা এবং প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝখানে এই নিডটা হলো কি? নিড এখানে একটা নাউন। আমরা প্রয়োজনীয়তা বোধ করি, প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা, আমরা প্রয়োজনীয়তা বোধ করি টু বিলং টু। বিলং টু অর্থ কি? কোনো কিছুর অংশ হওয়া। বিলং টু মানে কি বলতো? অংশ হওয়া, কোনো কিছুর পার্ট হওয়া। বি দ্য পার্ট অফ, বি দ্য পার্ট অফ মানে কোনো কিছুর একটা অংশীদার হওয়া, কোনো কিছু তুমি ভাগিদার হওয়া, কোনো কিছুর পার্ট হওয়া। তাহলে কি হবে? অর্থ হচ্ছে অংশী হওয়া। তাহলে বলেছে আমরা যখন স্কুল শুরু করি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস। আমরা ক্লাসের একজন অংশ হতে চাই সব সময়। আমরা ক্লাসের অংশ হওয়ার প্রয়োজনীয়তা বোধ করি। ধরো তুমি কলেজে গেছো, তুমি যদি এখানে কোনো ফ্রেন্ড না থাকে, তোমার সাথে কেউ কথা না বলে, তাহলে ব্যাপারটা কিন্তু তোমার কাছে অকওয়ার্ড লাগবে, তোমার ভালো লাগবে না সারাদিন। সো আমরা যখন স্কুলে যাই, আমরা তখন ফ্রেন্ড বানানো তৈরি করি, যে ও আমার ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, ও আমার বাড়ির ফ্রেন্ড, ও আমার স্কুলের ফ্রেন্ড। সো এরকম ভাবে আমরা সবসময় কি করি? আমরা একটা অংশ হওয়ার চেষ্টা করি, যে আমিও ক্লাসের একটা পার্ট। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং আমরা বন্ধু তৈরি করার দরকার বোধ করি। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং। এই যে থাকা, এই যে কোনো জিনিসের মধ্যে থাকা, বিলঙ্গিং টু অর্থাৎ অংশী হওয়ার যে এই প্রয়োজনীয়তাটা, এটা আমরা কি করি? এক্সপান্ড করি। তাহলে উই দেন এক্সপান্ড, আমরা কি করি? আমরা বৃদ্ধি করি, বৃদ্ধি করা। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভার্ব। আমরা তখন বৃদ্ধি করি আওয়ার সেন্স অফ বিলঙ্গিং। আমাদের এই যে কোনো কিছু থাকার, কোনো কিছুর মধ্যে থাকার যেই মানসিকতা, কোন একটা জিনিসের অংশী হওয়ার, কোন একটা জিনিসের ভাগিদার হওয়ার যে মানসিকতা, এটা আমরা ধীরে ধীরে বৃদ্ধি করি। তাহলে স্কুল থেকে সেটা ছড়িয়ে যায় কলেজ, কলেজ থেকে এলাকা, এলাকা থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে পুরো পৃথিবীতে আমরা চাই আমি একটা অংশীদার হই। তা ধরো তুমি কি করবা? তুমি তখন ধরো তুমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছো, তাহলে কি তোমার পুরো স্কুল জানে। তুমি এলাকার পুরো সবগুলো স্কুল মিলে একটা ফার্স্ট হয়েছো, তাহলে পুরো এলাকা জানে। তুমি পুরো কলেজের মধ্যে ফার্স্ট হয়েছো, তাহলে কলেজ সহ আশেপাশে এলাকাগুলো জানবে। তুমি যদি ধরো বুয়েটে ফার্স্ট হইছো, তাহলে কি পুরো বাংলাদেশ জানে। আবার তুমি বুয়েটের থেকে ইঞ্জিনিয়ার হয়ে ধরো হচ্ছে ম্যাটায় চান্স পাইছো, বা ম্যাটায় গেছো, বা তুমি ইন্টেলে গেছো, বা তুমি নাসায় গেছো, তাহলে কি হবে? পুরো পৃথিবী তোমার কথাটা তখন জানে। তাহলে এই ব্যাপারটাই বলা হয়েছে যে আমরা কি করি? আমরা আস্তে আস্তে উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল এট লার্জ। আমরা পরবর্তীতে আমাদের যেই অংশীদারিত্বটা, আমাদের যেই পার্ট হওয়ার যেই মানসিকতা, সেটা আমরা বড় পর্যায়ে স্কুল, আওয়ার কমিউনিটি, আমাদের সমাজ, এন্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং অবশেষে রাষ্ট্র পর্যন্ত আমরা ছড়িয়ে দিই। আমি তখন চাই কি স্কুল থেকে আমার পুরো এলাকা চিনবে, এলাকা থেকে পুরো দেশ চিনবে, এবং পুরো সমাজ চিনবে, এবং সবার শেষে পুরো দেশ আমাকে চিনবে। সো এই পড়াশোনা আমাদের মধ্যে কি করে? এই ধরনের একটা চিন্তা চেতনা তৈরি করে। ওকে, এডুকেশন ডাজ, এভাবে শিক্ষা প্রিপেয়ার্স এভরি চাইল্ড। তাহলে বলেছে শিক্ষা এভাবে প্রত্যেকটা শিশুকে তৈরি করে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন মানে সক্রিয় সদস্য। অ্যাক্টিভ কি বলবা? অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ কি? সক্রিয়। তাহলে শিক্ষা আমাদেরকে একজন সক্রিয় সদস্য অফ দ্য কমিউনিটি, তাহলে সমাজের একজন সক্রিয় সদস্য হতে শিক্ষা প্রস্তুত করে তোলে। এন্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। দেখো ইটস কি? ইটস একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ইটস কি? একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি এরপর কি বসে? একটা নাউন। তাহলে ওয়েলফেয়ার মানে কি? ওয়েলফেয়ার হচ্ছে কোনো জিনিসের
কল্যাণ। ঠিক আছে, আচ্ছা তাহলে বলেছে শিক্ষা আমাদেরকে সমাজের সক্রিয় সদস্য করে গড়ে তোলে প্রত্যেকটা শিশুকে, এবং আমরা যেন সমাজের উন্নতিতে সমাজের কল্যাণে কাজ করি সেটার জন্য আমাদের প্রস্তুত করে। তাহলে শিক্ষার বড় কাজ হচ্ছে কি, আমাদেরকে এমন ভাবে প্রস্তুত করে তোলা আমরা যেন সমাজের একজন সক্রিয় সদস্য, লেথার্জিক, সমাজের বার্ডেন যেন না হই আমরা, এবং আমরা সেই আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সমাজের কল্যাণে কাজ করে যাব। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, ভাইয়া আটকে যাচ্ছে, এটা কি সবার কাছে হচ্ছে বলো তো একটু? আটকে যাচ্ছে এটা যদি এমন হয় যে এক দুইজনের কাছে, তাহলে তোমার ইন্টারনেটে একটু প্রবলেম হতে পারে। আর যদি মনে হয় যে না ভাইয়া সবার কাছে আটকে যাচ্ছে, তাইলে কিন্তু আমি তাহলে ডিসিশন নিতে হবে। হ্যাঁ ভাইকে একটু জানাও। হ্যাঁ, আমরা পড়ার একদম মুডে আছি, একদম হাই ভোল্টেজে আছি, এবং এই প্যাসেজটা আমরা শেষ করতে আমাদের সময় লাগবে, তবে এই প্যাসেজ শেষ করতে পারলে খুবই চমৎকার একটা পড়া হয়ে যাবে। কারণ না টানা দুই বোর্ডে, এক বোর্ডে টানা দুইবার আসছে, এবং এটা ইতিমধ্যে 3বার আমার বোর্ডে আসে প্রশ্ন, সো এটা আসবে মাস্ট। কোনো না কোনো বোর্ডে তোমার 8টা বোর্ডের যে কোনোটাতেই এই প্রশ্নটা আসবে, দেখো। অল ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার আছে, তার মানে তোমার নেটটা একটু তুমি রিফ্রেশ দাও। ওকে, তারপর আসি। এরপর কি বলছে দেখো, এডুকেশন ইট ইজ বিলিভড। দেখো ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয় যে, দেখো মাঝখানে একটা সুন্দর করে ক্লজ ঢুকাই দিছে। হ্যাঁ, ইট ইজ বিলিভড, হ্যাঁ ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়। এডুকেশন ইট ইজ বিলিভড রিলিজেস আওয়ার পটেনশিয়াল। দেখো মূল বাক্য কিন্তু আমাদের এইটা না, মূল বাক্য কোনটা? এডুকেশন রিলিজেস, রিলিজ মানে হচ্ছে বের করা। এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, আমাদের সম্ভাবনা। পটেনশিয়াল সেখানে একটা নাউন, অর্থ হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা। তাহলে আমাদের সম্ভাবনা, তাহলে রিলিজ মানে কি? রিলিজ হচ্ছে প্রকাশ করা, প্রকাশ করা। বলেছে এডুকেশন ইট ইজ বিলিভড, তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে ইট ইজ বিলিভড, এটা কিন্তু প্যাসিভের সেন্টেন্স। হ্যাঁ, কিসে আছে? এটা আছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। প্যাসিভ ভয়েস কোন টেন্সে বলো তো? এটা আছে হচ্ছে আমাদের পাস্ট, সরি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বলেছে যে এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, শিক্ষা আমাদের সম্ভাবনাকে প্রকাশ করে। আমাদের ভিতরে আমি কি হতে পারবো এই ব্যাপারটাকে প্রকাশ করে বের করে আনে হচ্ছে শিক্ষা। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং আমাদের যে ভিতরের শক্তিটাকে বের করে। তাহলে শিক্ষা আমাদের সম্ভাবনা এবং ভিতরের, মনের ভিতরে যে শক্তি রয়েছে, কোন ব্যাপারে আমি ভালো পারি, কোন ব্যাপারে আমি খুব বেশি আমি পটু, সেই জিনিসটাকে বের করে আনে। তো স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে আমাদের সক্ষমতা, বা কি বলা যায় আমরা, কি বলি এটাকে, আমাদের শক্তি, রাইট? শক্তি। তাহলে শিক্ষা আমাদের শক্তি এবং সম্ভাবনাকে প্রকাশ করতে পারে, এমনটাই বিশ্বাস করা হয়। মূল কথা কি? এমনটা বিশ্বাস করা হয় যে শিক্ষা আমাদের যে সম্ভাবনা রয়েছে, আমি কি হতে পারবো, এবং আমার শক্তির জায়গা কোনটা, সেটা প্রকাশ করতে পারে। ওকে, ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট মানে কি? মেধা। আমাদের মেধাকে আরো প্রখর করে, মেধাকে আরো শানিত করে, মেধাকে আরো উন্নত করে। তাহলে ইন্টেলেক্ট কি এখানে একটা নাউন, অর্থ হচ্ছে মেধা, আমাদের মেধা। এখানে এখানে শার্পেন শব্দ হচ্ছে ডেভেলপ। ওকে, শিক্ষা কি করে? আমাদের আরো উন্নত করে দেয়, বা তুমি বলতে পারো ইমপ্রুভ, উন্নত করা, বা অনেকে বলতে পারে তীক্ষ্ণ করা, তীক্ষ্ণ করা। তিনি বলেছে যে ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট। তাহলে শিক্ষা আমাদের মেধাকে আরো শানিত করে, আরো উন্নত করে, আরো ডেভেলপ করে, অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের যেই কি বলে, আমাদের যে সৃজনশীলতাকে সে আরো তুলে ধরে, আরো বেশি উন্নত করে। তাহলে ক্রিয়েটিভিটি কি? একটা নাউন, অর্থ কি? সৃজনশীলতা। কি বলেছে আবার একটু দেখো তো। বলেছে যে ইট শার্পেন্স, এই পড়াশোনা, শিক্ষা কি করে? শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, শিক্ষা আমাদের মেধাকে আরো উন্নত করে দেয়, আরো শানিত করে, আরো তীক্ষ্ণ করে দেয়। অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের যে সৃজনশীলতা রয়েছে সেটাকে আরো বৃদ্ধি করে। বুঝে গেল? এইটুকু কি বুঝছো ভাইরা? বলো তো, আমরা কি এটুকু বুঝছি? শানিত করা, রাইট? শানিত করা হতে পারে, শানিত করা। ওকে, as we are
taught to reason well and find solutions to the problems of life, we become productive members of society. এটা আবার এখানে দেখো একটা কনজাংশন, এটা কি বলতো, এটা একটা কনজাংশন। as যখন we are taught আমাদের যখন পড়ানো হলো বা শেখানো হলো to reason well, এখানে well কিন্তু এটা অ্যাডভার্ব। দেখো টু রিজন কি, টু রিজন যদি চিন্তা করি এইটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভের এই টু এর পরের অংশ কি হয়, ভার্ব হয়। তাহলে ভার্বকে মডিফাই করেছে কি ওয়েল, তাহলে ওয়েল কি হবে, ভালোভাবে। ওয়েলের বাংলা কি, ভালোভাবে, এটা একটা অ্যাডভার্ব, ভালোভাবে। তাহলে বলেছে যে যখন আমাদের শেখানো হয় যে টু রিজন ওয়েল, আমাদেরকে যখন খুব ভালোভাবে রিজন করা, রিজন মানে হচ্ছে বিচার বিবেচনা করা, মানুষকে যুক্তি তর্কে খণ্ডন করা। তাই আমাদেরকে যখন কোনো জিনিসকে খুব ভালোভাবে বিবেচনা করা বা বিচার বিশ্লেষণ করতে শেখানো হয়েছে, and find solution to the problems of life, এবং যখন আমাদের নিজেদের জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজতে শেখানো হয়েছে, we are taught, আমাদেরকে যখন শেখানো হয়েছে, teach taught প্যাসিভ ভয়েস। তাহলে বলছে যখন আমাদেরকে শেখানো হয়েছে যৌক্তিকভাবে বা ভালোভাবে যে কোনো জিনিসকে যাচাই বাছাই করার জন্য, এবং যখন আমাদের লাইফের সমস্যাগুলোর সমাধান খুঁজতে বলা হয় we become productive members of society, তখন আমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বার, আমরা খুবই কার্যকর সদস্য হয়ে যাই। কার্যকর এটা একটা অ্যাডজেক্টিভ, আর মেম্বার তো নাম আমরা জানি সদস্য। তাহলে আমরাই তখনই সমাজের একটা কার্যকর সদস্য হই। ব্যাপারটা এরকম যে তুমি যখন একটা জিনিসকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে জানবা, এবং তুমি যখন তোমার কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করতে পারবা এবং সেটা সলিউশন তুমি নিজেই বের করতে পারবা, তখনই তুমি সমাজের একটা কার্যকর সদস্য, একটা দক্ষ সদস্য হয়ে ওঠো। এখানে কার্যকর বলতে পারো, প্রোডাক্টিভের সিনোনিম তোমরা স্কিলড বলতে পারো, স্কিলড, অথবা তোমরা এই জায়গায় একটা ওয়ার্ড বলতে পারো যে কম্পিটেন্ট, ওকে, কম্পিটেন্ট, দক্ষ। তাহলে আমরা তখনই সমাজের কার্যকর বা দক্ষ নাগরিক হয়ে উঠি। এডুকেশন বাই ডেফিনেশন, তাহলে অর্থগতভাবেই, সংজ্ঞাগতভাবেই, সহজাতভাবেই এডুকেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল। শিক্ষা হলো উন্নয়নশীল, এবং লিবারেল মানে কি, লিবারেল মানে হচ্ছে সংরক্ষণশীল। হ্যাঁ, প্রোগ্রেসিভ কে বলতে পারো সংরক্ষণশীল, সংরক্ষণ। তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সংরক্ষণশীল মানে কি, সবকিছু একটু সে মেনে চলে, সে উগ্র কিছু করে না। এন্ড লিবারেল মানে কি, লিবারেল মানে সকলের জন্য উন্মুক্ত। লিবারেলের বাংলা হচ্ছে কি, উন্মুক্ত। তাহলে সংজ্ঞাগতভাবে শিক্ষা হলো রক্ষণশীল, সংরক্ষণশীল না, অর্থ হবে রক্ষণশীল। শিক্ষা হচ্ছে কি রক্ষণশীল, অর্থাৎ শিক্ষা রক্ষণশীল আবার লিবারেল। দেখো প্রোগ্রেসিভ এবং লিবারেল দুইটা ওয়ার্ড অ্যান্টোনিমাস। লিবারেল মানে সে সকলের জন্য উন্মুক্ত, আবার প্রোগ্রেসিভ যখন বলতেছি এর অর্থ হচ্ছে, প্রোগ্রেসিভ অর্থ না, প্রোগ্রেসিভ শব্দ অর্থ না, রক্ষণশীল না, প্রোগ্রেসিভ অর্থ হচ্ছে উন্নয়নশীল। হ্যাঁ, উন্নয়নশীল। তাহলে অর্থগতভাবে শিক্ষা হলো উন্নয়নশীল এবং উন্মুক্ত। শিক্ষা সকলের জন্য উন্মুক্ত, সবাই শিক্ষা অর্জন করবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই উন্মুক্তভাবে শিক্ষা অর্জন করবে, অর্থাৎ শিক্ষা সকলের জন্য উদার। ওকে, তাহলে বলছে শিক্ষা হলো উন্নয়নশীল ও উন্মুক্ত। উন্মুক্তর তোমার একটা সিনোনিম বলতে পারো উদার, যে সকলের জন্যই খোলা থাকে। তাহলে শিক্ষা জিনিসটা যেহেতু উন্নয়নশীল ও উদার, টিচিং আস, তাই শিক্ষা আমাদের শেখায় টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্য। দেখো হিউম্যান ডাইভার্সিটি বাংলা আমরা কি বলবো, হিউম্যান ডাইভার্সিটি, বৈচিত্র্য, হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্য, ঠিক আছে। তাহলে শিক্ষা আমাদেরকে মানব বৈচিত্র্য শেখায়, মানব বৈচিত্র্যকে রেসপেক্ট করতে শেখায়, কালচারাল এন্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, এবং আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যগুলোকে
মেনে নিতে শেখায়। তাহলে বলছে যে শিক্ষিত মানুষ কখনোই ভিন্ন ধর্ম মানুষকে সে অপছন্দ, গালিগালাজ করা, ঘৃণা করা সে করবে না। ভিন্ন সংস্কৃতির মানুষকে যদি চাকমা হয়, কেউ মারমা হয়, তাকে সে কখনোই অপছন্দ করবে না। এবং ডাইভার্সিটি, বিভিন্ন মানুষ, কেউ সাদা হবে, কেউ কালো হবে, কেউ লম্বা হবে, কেউ খাটো হবে, তাহলে এই ব্যাপারগুলো কখনোই একজন শিক্ষিত মানুষ সেগুলো সে পছন্দ করবে না, সে বরং রেসপেক্ট করবে। তাই কি বলেছে দেখো তো, যে টিচিং আস টু রেসপেক্ট। তাহলে এই যে এডুকেশন, যেহেতু সে অর্থগতভাবেই উন্নয়নশীল ও উদার, তাই টিচিং আস সেই উন্নয়নশীল উদার শিক্ষা আমাদের শিক্ষা দেয় টু সাপোর্ট হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স। তাহলে শিক্ষা আমাদেরকে মানব বৈচিত্র্য, তারপর হচ্ছে সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যকে সম্মান করতে, রেসপেক্ট করতে, শ্রদ্ধা করতে শেখায়। তারপর আসো, ইফ অল অফ আস প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস মানে একটু স্পেস হয়ে গেছে, বলেছে ইফ অল অফ আস প্র্যাকটিস, যদি আমরা সবাই চর্চা করি দিস ভ্যালিউজ, এই মূল্যবোধগুলা, অর্থাৎ এই যে আমরা হিউম্যান ডাইভার্সিটি মেনে চলবো, কালচারাল ডিফারেন্সেস, রিলিজিয়াস ডিফারেন্স আমরাকে মেনে নিব, রেসপেক্ট করব, যদি আমরা এই মোরাল ভ্যালুগুলো মেনে নেই ইন লাইফ, দ্য ওয়ার্ল্ড বিকামস আ মাচ হ্যাপিয়ার প্লেস। তাহলে আমাদের পুরো পৃথিবীতে হয়ে ওঠে একটা আরো বেশি সুখের জায়গা, শান্তির জায়গা। ধরো কেউ আমরা দেখি বিভিন্ন দেশের মধ্যে উগ্রবাদ থাকে, তাই না? কেউ মসজিদে নামাজ পড়তে গেলে সেখানে গিয়ে ডিস্টার্ব করা হয়, তো অথবা কেউ অন্য কোনো ধর্মের হয়, বিভিন্ন সময় মৌলবাদ বা উগ্রবাদ এরকম বলে বিভিন্ন সমস্যা হয়। যে ধরো কেউ এখন রোজা রাখছে, এখন অন্য বিধর্মী বা অন্য কেউ যদি হয় যে যারা ইসলাম ধর্মের না, তারা যদি কেউ যদি ধরো সে কোনো দোকান থেকে কিছু কিনে, তাকে কি আমি টিজ করা বা তাকে মারা সেটা কি উচিত হবে? না। তার এই যে রিলিজিয়াস যে ডাইভার্সিটিটা সেটাকে মেনে নিতে হবে। কেউ অন্য ধর্মে হবে, তার নিয়ম আলাদা, অন্যজনের নিয়ম আলাদা। সো এই যে রিলিজিয়াস ডাইভার্সিটি বা ডিফারেন্স গুলো রয়েছে, সেগুলোকে মেনে নেওয়া, রেসপেক্ট করাই হচ্ছে একজন প্রকৃত শিক্ষিত মানুষের কাজ। শিক্ষিত মানুষ কখনোই এই ব্যাপারগুলো নিয়ে সে হাইপার হবে না, সে এই ব্যাপার নিয়ে খুব ঝগড়াঝাটি করবে না। এটা একটা শিক্ষিত মানুষের থেকে প্রত্যাশা করা যায়। ওকে, আচ্ছা তারপর আমরা আসি, হ্যাঁ এবার আসি আমরা কি বলছি দেখো, এডুকেশন অলসো ফস্টার্স, ফস্টার মানে হচ্ছে লালন করা, ফস্টার মানে কি, এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে লালন করা, লালন করা। ফস্টারের সিনোনিম পাবা কি বলতো, হোল্ড অথবা চেরিশ, লালন করে। তার বলছে এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি? ক্রিটিক্যাল থিঙ্কিং এর বাংলা হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ বা যৌক্তিক চিন্তা, বা বলতে পারো তুমি এটাকে আমরা কি বলতে পারি, ক্রিটিক্যাল মানে খুব কি বলা যায়, ক্রিটিক্যাল থিঙ্কিং এর বাংলায় কি বলবা তুমি, সতর্ক চিন্তা, সতর্ক, হ্যাঁ সতর্ক চিন্তা, সতর্ক থিঙ্কিং, সতর্ক চিন্তা ভাবনা, সতর্ক চিন্তা, সতর্ক। দেখো ক্রিটিক্যাল মানে কিন্তু এখানে কি মারামারি, খুব ডেঞ্জারাস অবস্থা। ক্রিটিক্যাল মানে কিন্তু এখানে বোঝায় না যে মারামারি একটা সিচুয়েশন হয়েছে, তাই না? ক্রিটিক্যাল মানে এখানে বোঝাইছে হচ্ছে একটা জিনিসকে যৌক্তিকভাবে বিচার করা, একটা জিনিসকে খুব সতর্কভাবে বিচার বিশ্লেষণ করাকে আমরা বলেছি ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে বলেছে যে এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, তাহলে শিক্ষা সতর্ক চিন্তাকেও লালন করে। অর্থাৎ আমাদের মধ্যে শিক্ষা কি করে, সতর্কভাবে একটা জিনিসকে চিন্তা করার, যৌক্তিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের মধ্যে দেয়। অ্যান্ড প্রোভাইডস আস আ সেট অফ কম্পিটেন্সিস। কম্পিটেন্সি শব্দ অর্থ হচ্ছে দক্ষতা, দক্ষতা এর সিনোনিম কি পাবো তোমরা, সিনোনিম হচ্ছে স্কিলস। ওকে, তাহলে শিক্ষা আমাদেরকে তাই কি করে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য অনেকগুলো দক্ষতা দেয়, ইনক্লুডিং লাইফ স্কিলস। তার মধ্যে রয়েছে কিছু জীবনমুখী দক্ষতা, দ্যাট ইনেবল। দেখো এই দ্যাটটা কি, দ্যাট হচ্ছে এই যে নাউনটা রয়েছে আমাদের স্কিলস, এই নাউনকে কি করেছে, কানেক্ট করেছে, তাই এর নাম কি হবে, রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। তাহলে আমাদেরকে কি করে, জীবনমুখী কিছু শিক্ষা দেয়, কিছু দক্ষতা দেয়, দ্যাট ইনেবলস আস টু বিকাম কম্পিটিটিভ ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস। তাহলে বলেছে আমাদের কম্পিটিটিভ, খুব প্রতিযোগিতাপূর্ণ, প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতাপূর্ণ, আমাদেরকে টু বিকাম কম্পিটিটিভ, আমাদেরকে প্রতিযোগিতাপূর্ণ করে তোলে। এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ইভেন ইন দ্য মোস্ট
চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস, এবং সবচেয়ে চ্যালেঞ্জিং, সবচেয়ে ভয়াবহ বলতে পারো, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলতে পারো। হ্যাঁ, ঝুঁকিপূর্ণটা যাবে, ঝুঁকিপূর্ণ। আর সার্কামস্ট্যান্স মানে কি? আচ্ছা, অবস্থা, অবস্থা আমরা যেটাকে কন্ডিশন বা সিচুয়েশন বলবো, কন্ডিশন বা সিচুয়েশন। আচ্ছা, এই লাইনটা একটু বড়, আমরা মানে একটু গুলিয়ে ফেলছি, আমরা আরেকবার একটু দেখি। হ্যাঁ, খেয়াল করে কি বলছে। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে শিক্ষা আমাদেরকে সতর্ক চিন্তার যেই গুণাবলী সেটাও লালন করে, and provides us a set of competences, এবং আমাদেরকে একগুচ্ছ দক্ষতা দেয়। হ্যাঁ, চিন্তা করার দক্ষতা, ইনক্লুডিং লাইফ স্কিলস, এবং কিছু কিছু জীবনমুখী দক্ষতা তার মধ্যে থাকে, দ্যাট ইনেবল আস টু বিকাম কম্পিটিটিভ। সেই দক্ষতাগুলো আমাদেরকে খুব প্রতিযোগিতাপূর্ণ করে তোলে, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস। এমনকি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশও আমরা খুব কম্পিটিটিভ হয়ে উঠতে পারি শিক্ষার এই চ্যালেঞ্জগুলোর কারণে। ওকে, এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি। আমরা অ্যাপ্রিশিয়েট ওয়াটা আগে পড়ছি। বিউটি মানে কি? বিউটি মানে সৌন্দর্য, এন্ড দ্য বাউন্ডারিজ মানে হচ্ছে প্রাচুর্য। প্রাচুর্য, হ্যাঁ, মানে হচ্ছে এটা আমরা বলি কি, যে অনেক বেশি জিনিস থাকে, কেমন হচ্ছে বাউন্ডারিজ। তাহলে শিক্ষা আমাদেরকে সৌন্দর্য এন্ড বাউন্ডারিজ অফ নেচার এবং প্রকৃতির যে প্রাচুর্য রয়েছে এটাকে প্রশংসা করতে শেখায়। অর্থাৎ প্রকৃতি যে এত সুন্দর, প্রকৃতি যে এত সিরিন, এত ট্রাঙ্কুয়েল, এত যে চমৎকার সিচুয়েশন আমাদের আশেপাশে রয়ে গেছে, প্রকৃতি যে প্রচুর জিনিস আমাদেরকে দেয়, আমাদেরকে ফল ফুল পানি থেকে শুরু করে সবকিছু যে প্রকৃতিতে প্রাচুর্য, এই জিনিসটার প্রশংসা করতে শেখায় আমাদেরকে প্রকৃত শিক্ষা। তাহলে যে ব্যক্তি শিক্ষিত সে প্রকৃতির প্রশংসা করবে, প্রকৃতির প্রশংসা সে করবে। তারপর সে কার প্রশংসা করবে? সে করবে স্রষ্টার, যে প্রকৃতির কে বানাইছে, এই পানির ফোয়ারা কে বানাইছে, ঝর্ণা কে বানাইছে, এই যে বান্দরবানের সুন্দর সুন্দর লেকগুলা কে বানাইছে? বানাইছে স্রষ্টা। তাহলে সে কি করবে? যে প্রকৃত শিক্ষিত, যে প্রকৃত জ্ঞান অর্জন করেছে, সে ধীরে 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 স্রষ্টার সন্নি করে যাবে। তার মন তখন স্রষ্টার প্রতি তার যে আকর্ষণ, তার যে অ্যাট্রাকশন, তার স্রষ্টার যে বিভিন্ন যেই সৃষ্টি দেখে সে তখন মুগ্ধ হবে। সো এভাবে সে স্রষ্টার কাছাকাছি চলে যাবে। ওকে, সব মাথার উপর দিয়ে যাই, যাই না, বানানটা যায় হবে। দেখছো, এই যে সহজ একটা জিনিস, তোমরা এই যে বানান ভুল করো কেন বলো তো? এই যে যায় বানানটাকে তোমরা দেখো না কখনো। যায়, কোন জিনিস যাওয়া, যায় মানে কি? যায় মানে আই গো, যায় মানে আই গো, অন্য কেউ যায়, অন্য কিছু যায়, সামথিং গোজ, কেউ যায়। সব মাথার উপর দিয়ে যায়, এই জায়গায় বানান ঠিক করতে হবে, যাই না। বুঝছো বোকা? মাথার উপর দিয়ে যাই হবে না, মাথার উপর দিয়ে যায় হয়, যায়, সব মাথার উপর দিয়ে যায়। তুমি বানান ঠিক করো, ঠিক আছে? না হলে কিন্তু মাথার উপর দিয়ে যাওয়ার পরে তোমার দেখবা তোমার মাথার যে চুল আছে সেগুলো কট করে নিয়ে চলে যাবে। ওকে, আমরা স্পেলিং এ গুরুত্ব দিব, ঠিক আছে? এবার আসি, চলো। এটা কেন বললাম? আমরা এই ছোট্ট বানানে আমরা অহরহ ভুল করি। হ্যাঁ, অহরহ ভুল মানে অনেক বেশি ভুল। যায় আর যাই, খায় আর খাই। সে ভাত খাই, তাহলে কেমন হলো? ভাত খাই আমি, এটা বলা যায়। সে হলে তো খায় হতো না, আমরা এই দুইটার মধ্যে প্যাচ লাগাই ফেলি। আমরা এটা করবো না, ঠিক আছে? আমরা সেদিকে খেয়াল রাখবো। ওকে, এবার আসো স্কুল। হাউএভার, এবার আমরা বললাম যে আমরা পড়াশোনা শেখা দরকার, শিক্ষিত হওয়া উচিত, সবকিছু বললাম। শিক্ষা কি দিবে? দক্ষতা দিবে, আমাদের এনরিচ করবে, নলেজ দিবে, স্কিলস দিবে, অনেক কিছু দিবে, এই সেই পড়লাম, ফাইন। স্কুল হাউএভার ইজ নট দ্য অনলি প্লেস। দেখো এই যে অনলিটা কি? প্লেস হচ্ছে নাউন, অনলি হচ্ছে প্লেসকে মডিফাই করছে, তাই আমরা এটাকে মডিফায়ারও বলতে পারি, এটাকে ডিটারমিনারও বলতে পারি, আবার তুমি এটাকে একটা অ্যাডজেক্টিভ বলতে পারো। তাই বলছে যে স্কুল ইজ নট দ্য অনলি প্লেস, তবে এখানে হাউএভার বাংলাদেশ তবে তবে অনলি প্লেস ওয়্যার আ চাইল্ড গেটস এডুকেশন। তাহলে ওয়্যারটা কি? ওয়্যার কাকে বুঝাইছে? ওয়্যার বুঝাইছে হচ্ছে প্লেসকে। তাহলে ওয়্যার কি হবে? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে বলছে স্কুল একমাত্র জায়গা নয় যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে বা যেখানে তারা শিক্ষা পায়। তাহলে স্কুলে একমাত্র জায়গা না যেখানে শিক্ষার্থীরা শিখতে পারে। ওকে, তাহলে কি কি আছে? আর আ বাংলা পোয়েম টেলস আস, এটা বাংলা কবিতা আমাদেরকে বলে যে দ্যাট নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার। প্রকৃতি হতে পারে আমাদের সবচেয়ে
সবচেয়ে ভালো শিক্ষক প্রকৃতির, আমাদের পরিবেশ। হিয়ার আর আ কাপল অফ লাইন্স, নিচে কয়েকটা লাইন দেওয়া হলো ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন, নিচে ইংরেজি অনুবাদে কিছু লাইন দেওয়া হলো। আমরা বাংলা কবিতাটার নাম তোমাদের মনে আছে কিনা দেখি আমরা। দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে। দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, শ্রমী হওয়ার মন্ত্র আমি বায়ুর থেকে পাই রে। মনে আছে কবিতার লাইনটা বলো তো ভেগে, এটা কোন কবিতার লাইন দেখি, যারা যারা বলতে পারবা তাদের জন্য একটা গিফট আছে, খুবই খুবই চমৎকার একটা গিফট দেব আজকে। আজকের ক্লাসে যারা যারা এটার বাংলা কবিতার নাম বলতে পারবা তাদেরকে ভাইয়ের পক্ষ থেকে আজকে একটা চমৎকার গিফট ক্লাসেই দিব তোমাদেরকে। ওকে, বলছে দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, উদার হওয়ার আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে শ্রমী হওয়ার মন্ত্র আমি বায়ুর থেকে পাই রে। তাহলে আকাশ শেখায় উদার হতে, আকাশ সকলের জন্য উন্মুক্ত, আর বায়ু শেখায় কি পরিশ্রমী হতে, কারণ কি বায়ু প্রতিনিয়ত বয়েই যায়, থামে না, সারাদিন বায়ু চলতেছে। কেউ বলো সবার আমি ছাত্র, এটা কি বললা তুমি? সবার আমি ছাত্র হবে? ওকে, সবার আমি ছাত্র, ঠিক আছে, বা সবার আমি ছাত্রই তো উত্তর, তাহলে উত্তর সঠিক। উত্তর এতজন সঠিক দিয়ে কিভাবে দিব বলো তো তোমাদেরকে? টাকা পয়সা, আচ্ছা টাকা পয়সা তো বলা হয়নি তাই না? ওকে, সো সবার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক হয়েছে, তোমরা সবাই একটা পুরস্কার পাবা আমার পক্ষ থেকে। সো সবার জন্য ভাইয়া আজকে হচ্ছে 100 টাকা করে দিব সবাইকে, সবাইকে, ঠিক আছে? সবাই রেডি? এই তোমরা কি সালামি দেন? এই যে সালামি, রাইট। ওকে, তো তোমরা এত কষ্ট করে উত্তর করছো, একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছি ক্লাসে, সালামি কিন্তু দেওয়াই যায় তাই না? 100 টাকার তেমন কি, তোমরা কি রেডি সালামি নেওয়ার জন্য? অথই সাহা লিখেছে আমি সবার আগে বলছি। অনেকে বলছে, লামিয়া বলছে গিফট, দোয়া করেন ভাইয়া তাতেই হবে। আব্দুল্লাহ বলেছে দোয়া করলেই হবে। ওকে, ঈদের সালামি যাচ্ছে রীতা দেবনাথ। ওকে, সালামি দেন ভাইয়া। ওকে, সবাই তাহলে সালামির জন্য রেডি। আরিফ সালামি 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 সালামি, তাহলে কত টাকা আসতেছে দেখি তো। মোটামুটি যদি 50 জনকে হিসাব করি, তাহলে 50-এর যদি একটু হিসাবটা দেখি, 50 গুণন হচ্ছে কত, 100 করে দিলে 5000, তাই তো? ওকে, তাহলে 5000 টাকা। হ্যাঁ, ওকে, তাহলে গিফট নেওয়ার জন্য সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? 5000 টাকা গিফট তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। 5000 টাকার এক বিশাল ঈদ সালামি। সবাই একটু নিজ দায়িত্বে বোর্ড থেকে নিয়ে নিবা, নিজ দায়িত্বে সবাই বোর্ড থেকে সুন্দর করে একটা একটা নোট খসিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও। এটা যদি তুমি দোকানে গিয়ে দেখাও যে ভাইয়া মানিক ভাই আমাদেরকে 100 টাকা করে দিছে, এই 5000 টাকা থেকে আপনি আমাকে 100 দেন, দোকানদার সুন্দরভাবে তোমাকে 100 টাকা দিবে। আর না হলে 100টা অন্য কিছু দিয়ে দিবে আশা করছি। সো চিন্তা করার কারণে হয় 100 টাকাই পাবা, না হলে 100 অন্য কিছু পাবা, যেটা দিয়ে তুমি মনে রাখবা যে ভাই আমাদেরকে ঈদের সালামি দিয়েছিল। ঠিক আছে, সবার মনে থাকবে এরকম একটা সালামি দিয়েছি, লাইফে অন্য কেউ তোমাকে দিতে পারবে না, যেটা নিয়ে তুমি দোকানে গিয়ে শুধু বলবা যে ভাইয়া বিকাশে মানিক ভাইয়া, হ্যাঁ আমার চেহারাটা না দেখালে ভালো হয়, তোমরা এবার দেখাবা যে 500 টাকা দিছে ভাইয়া, বলছে 100 টাকা আমার এখানে, সো 100 টাকা আমাকে বিকাশ দেন। সো দেওয়ার পরে বিকাশের দোকানদার উনি যেটা ভালো মনে করে তোমাকে দিয়ে দিবে। উনি যদি টাকা মনে করে টাকা দিবে, যদি মনে হয় না ঈদ সালামি তো চাইছে, তাহলে অন্য কিছু দিয়ে দিই, ও এমন প্রশ্ন করেছে, এমন জিনিস দেখাইছে, তাহলে ওকে তো আমার মনে হচ্ছে পাবনার কিছু একজন, সো আমি তাকে অন্য কিছু দিয়ে দিই। সো চাইলে তোমাকে ওই জিনিসও দিতে পারি। সো ওইটা মাথায় রাখো, ঠিক আছে? ওইটা মাথায় রেখে দোকানে যাইও। ওকে, ঠিক আছে, ঠিক আছে। পাইছো ঈদ সালামি পাইছো? চেহারা সহ দেখাবো না, এই কাজ করো না, তোরা চেহারা সহ আমাকে দেখাইস না, লাঠি চাটা মারবে। বলছে আমি নিব না, সবাই নেও, আমি তোমাদেরকে ডাই তোমাদেরকে দিয়ে দিলাম, মেয়ে থাক লাগবে না। অনেক বড় একটা সারপ্রাইজ ঈদের জন্য ভাই দিয়ে, আপনার টিকিট দিয়ে, রাইট, আপনার টিকিট দিয়ে তোদেরকে। ওকে, ঠিক আছে, আমরা পড়াই ফিরি, চল। হ্যাঁ, সবাই সবাই পড়াই ফিরি একসাথে, একসাথে। হ্যাঁ চল, আমরা এবার এইটুকু আমরা পড়ে ফিরি। হ্যাঁ, আচ্ছা কি বলছে দেখ তো সবাই।
ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, বলেছে ইফ উই ক্যান মেক নেচার, আমরা যদি এই প্রকৃতিটাকে বানাতে পারি আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু বানাতে পারি, ফিলোসফার আমাদের দার্শনিক বানাতে পারি, অ্যান্ড গাইড এবং আমাদের পথ প্রদর্শক বানাতে পারি। বলেছে প্রকৃতিটাকে যদি আমরা আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু, আমাদের দার্শনিক এবং আমাদের পথ প্রদর্শক বানাইতে পারি, প্রকৃতিতে সবকিছু অ্যাভেলেবল আছে। প্রকৃতির এক একটা জিনিস এক এক রকম শিক্ষা দেয়। তাহলে যদি আমার বন্ধু হয়, ফিলোসফার হয়, গাইড হয়, আমি মানি, তাহলে আমি বিভিন্ন জিনিস প্রকৃতি থেকে শিখতে পারবো। উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ দ্যাট, তাহলে আমরা জীবন সম্পর্কে অনেক পাঠ শিখতে পারবো, জিনিস শিখতে পারবো, দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচ, এবং আমাদের স্কুল যা শিক্ষায় তার সাথে কম্বাইন্ড করে উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, তাহলে সেটা আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবে। তাহলে বলেছে আমরা প্রকৃতি থেকে যেই জ্ঞানটা অর্জন করতে পারবো এবং স্কুলে যে জ্ঞানটা শেখায় সেটার কম্বিনেশনে কম্বাইন করে আমাদের জীবনের ভবিষ্যতের জন্য আমাদেরকে গড়ে তুলতে পারবো। তাহলে এখানে বোঝানো হয়েছে যে শিক্ষার দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা যে স্কুলে শিখি, ইউনিভার্সিটিতে শিখি, একাডেমিক এডুকেশন যেটাকে বলে বুকিশ নলেজ, আর এর পাশাপাশি বাহিরের প্রকৃতি, পরিবেশ, মানুষজন, গাছপালা, নদী নালা, পাখি, পর্বত, এসব দেখে যা শিখবো, এই দুইটার কম্বিনেশনেই তৈরি হবে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ। ঠিক আছে, ওকে। তারপর আসো আমরা দুইটা গল্প একটু পড়বো। হ্যাঁ, দেখো কি বলছে, এডুকেশন অ্যান্ড ভ্যালিউজ। আমরা বলবো যে শিক্ষা এবং মূল্যবোধ এই দুইটার মধ্যে আসলে ব্যাপারটা কি। দেখো শিক্ষার মূল্যবোধের সম্পর্কটা কি বলছে। এডুকেশন নট অনলি এনরিচেস, দেখো এনরিচ এখানে একটা ভার্ব, এনরিচ, ENRICH, এনরিচ অর্থ হচ্ছে সমৃদ্ধ করা। কি বলতো? সমৃদ্ধ করা। বলছে এডুকেশন নট অনলি এনরিচেস আস উইথ নলেজ, অ্যাবিলিটিস এন্ড স্কিলস, শিক্ষা আমাদেরকে জ্ঞান, সক্ষমতা আর দক্ষতা দিয়ে শুধু পরিপূর্ণ করে না। ব্যাপারটা এরকম যে শিক্ষা আমাদেরকে শুধু কিছু জ্ঞান দিবে, কিছু দক্ষতা দিবে, কিছু সক্ষমতা দিবে, ব্যাপারটা এরকম না। ইট অলসো টিচেস আস ভ্যালিউজ। দেখো এই যে দক্ষতা, জ্ঞান, মূল্যবোধ, এখন এই দক্ষতা জ্ঞানের সাথে যদি মূল্যবোধ না থাকে, ধরো একজন মানুষ সে অনেক বড় পড়াশোনা করলো, সে একজন ট্যাক্স অফিসার হইলো, হ্যাঁ, এখন সে যদি মূল্যবোধ না থাকে তার মধ্যে, ভ্যালিউজ মানে কি বলতো? মূল্যবোধ। তার মধ্যে যদি মূল্যবোধ না থাকে তাহলে সে কি করবে? সে দুর্নীতি করে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে খরচ করে দেশের ক্ষতি করবে। আবার একজন মানুষ ধরো সে খুব পড়াশোনা করছে কিন্তু সে খুবই রুড বিহেভিয়ার একজন পার্সন, এখন একজন গরিব মানুষের সাথে সে কি করবে? খুবই বাজে বিহেভ করবে, তার উপর গায়ে হাত তুলে ফেলবে। সো এটাই বুঝাইছে শিক্ষা, প্রকৃত শিক্ষা আমাদেরকে কখনোই শুধুমাত্র জ্ঞান, দক্ষতা, সক্ষমতা দেয় না, পাশাপাশি সে আমাদেরকে মূল্যবোধও শেখায়। ভ্যালিউজ ক্যান বি ইন্ডিভিজুয়াল, এই মূল্যবোধটা হতে পারে ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল মানে কি? পার্সোনাল, রাইট? পার্সোনাল বা ব্যক্তিগত। ইন্টারপার্সোনাল, আন্তঃসম্পর্কীয়, আন্তঃসম্পর্কীয় হতে পারে, আন্তঃসম্পর্কীয়, অর্গানাইজেশনাল, বা সেটা হতে পারে কোনো প্রাতিষ্ঠানিক মূল্যবোধ হতে পারে। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবোধ থাকে, প্রাতিষ্ঠানিক, অথবা হতে পারে কি? অথবা সামাজিকও হতে পারে, আচ্ছা খেয়াল করো কি বলছে যে ভ্যালিউজ ক্যান বি ইন্ডিভিজুয়াল, এই যে মূল্যবোধটা হতে পারে একজন ব্যক্তির নিজস্ব মূল্যবোধ। ইন্টারপার্সোনাল, 2 জন 3 জন 5 জন ফ্রেন্ড একসাথে থাকলে তাদের মধ্যে কিছু নৈতিকতা, তাদের মধ্যে কিছু আন্তঃসম্পর্কীয় মূল্যবোধ থাকতে পারে। অর্গানাইজেশনাল, কিছু প্রাতিষ্ঠানিক কিছু মূল্যবোধ থাকে মানুষ প্রতিষ্ঠানে চলাচল করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে। এন্ড সোসাইটাল, এবং সমাজে বাস করার ক্ষেত্রে কিছু সামাজিক মূল্যবোধ। এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। দ্য স্টুডেন্টস রিসিভিং গুড এডুকেশন, দেখো এখানে রিসিভিং এর জায়গায় এটা যদি তুমি এভাবে দাও কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, হু রিসিভ। তাহলে দ্য স্টুডেন্টস হু রিসিভ, তাহলে যেই শিক্ষার্থীরা অর্জন করে, রিসিভ মানে কি? অর্জন করা। গুড এডুকেশন, তাহলে যেই শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে, বা তুমি যদি সিম্পল সেন্টেন্সে বলো তার অর্থ কি দাঁড়াবে? সুশিক্ষা অর্জন করা শিক্ষার্থীরা ডেভেলপ সেলফ রেসপেক্ট, তারা
আত্মসম্মান তৈরি হয় তাদের মধ্যে, অ্যান্ড অলসো লার্ন, এবং তারা শিখে টু রেসপেক্ট আদার্স, তারা অন্যকে সম্মান করতে শিখে। তাহলে প্রকৃত জ্ঞান, প্রকৃত যথাযথ জ্ঞান অর্জন করা শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে আত্মসম্মান তৈরি হয় এবং তারা অন্যকে সম্মান করতে শেখে। They know the importance of honesty, তারা সততার গুরুত্ব বোঝে। They know the importance of, দেখো আমরা জানি ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স এটা আমাদের কি বলতো, নাউন, এটা অ্যাডজেক্টিভ কি, ইম্পর্টেন্ট, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ, ইম্পোর্ট হচ্ছে ভার্ব, গুরুত্ব আরোপ করা, হ্যাঁ এটা কি ভার্ব। তাহলে বলেছে আমরা সততার মূল্যায়ন বুঝি, সততার গুরুত্ব বুঝি, অ্যান্ড লার্ন টু ট্রাস্ট আদার্স, এবং আমরা অন্যকে বিশ্বাস করতে শিখি। দে ডেভেলপ কম্পেশন, কম্পেশন মানে হচ্ছে দয়া, কম্পেশন মানে কি, বা সহানুভূতি। শিক্ষা আমাদের মধ্যে সহানুভূতি তৈরি করে, এন্ড ফেলো ফিলিং, এবং মায়া তৈরি করে। ফেলো ফিলিং মানে কি বলতো, এই পূর্ণাঙ্গ এইটার অর্থ হচ্ছে মায়া, হ্যাঁ মায়া, কার জন্য, সহানুভূতি বা মায়া। একই রকম ফেলো ফিলিং আর কম্পেশন একই জিনিস, মায়া, মায়া। and become aware of the need to protect the environment, এবং আমরা পরিবেশ, আমাদের যে পরিবেশ আছে সেটাকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আমরা বোধ করি। তাহলে বলেছে প্রকৃত শিক্ষিত মানুষ সে সততার গুরুত্ব সম্পর্কে বোঝে, অন্যকে বিশ্বাস করতে শেখে, সে নিজের মধ্যে সহানুভূতি ও মায়া তৈরি করে, এবং became aware of the need to protect the environment, এবং পরিবেশকে বাঁচানোর, পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার ব্যাপারে সে যথেষ্ট সতর্ক থাকে, যে আমি পরিবেশ নষ্ট করব না, পরিবেশ ক্ষতি করব না, পরিবেশকে বাঁচিয়ে রাখবো। এই ব্যাপারটা শিক্ষিত মানুষের মধ্যে থাকে। ঠিক আছে, ক্লাস শেষ করেন ভাইয়া, রোজা ধরছে। হ্যাঁ, কম্প্যাশনের সিনোনিম সিম্প্যাথি হতে পারে, রাইট, সিম্প্যাথি, কম্প্যাশনের সিনোনিম হচ্ছে সিম্প্যাথি। ও একটু রেস্ট নিবো বলো তো ভাইয়া? তোমরা ক্লাস করে টায়ার্ড হয়ে যাচ্ছ, আমি এখন পর্যন্ত কতক্ষণ, প্রায় টানা 1 ঘন্টা 12 মিনিট টানা কথা বলতেছি, আমি টানা কথা বলতেছি 1 ঘন্টা 10 মিনিট প্রায় টানা কথা, কোনো থামা নাই, টানা 1.5 ঘন্টা দাঁড়িয়ে কথা বলতেছি, সেই জায়গার মধ্যে কথাও বলতেছি, ক্লাসও করাচ্ছি, এবং এই শরীর মনে হচ্ছে ব্যথা করতেছে। হ্যাঁ, এই পরিশ্রমগুলো তোমাদের জন্য, ঠিক আছে, এই পরিশ্রম বলি, এই স্যাক্রিফাইস বলি, এই সবকিছু তোমাদের জন্য, সত্যি কথা। আমাদের পাওয়ার কিছু নাই, তোমরা যদি সম্মান করো কিছুটা, যে মনে হয় যে ভাইয়াদের থেকে পড়ে লাভ হয়েছে, কিছুটা হইলেও শিখতে পারছি, সেই জায়গাটা হয়তো প্রাপ্তি আর কি। কিন্তু এই যে দাঁড়িয়ে থেকে তোমাদের মাঝে মাঝে বলি যে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকা এত সহজ না, মুভ করা সহজ, তাই না? আচ্ছা ভাইয়া একটু রেস্ট নিলাম। হ্যাঁ হ্যাঁ, ব্রেক দিয়ে না, আমরা ব্রেক দিচ্ছি না, আমরা 1 মিনিট জাস্ট রেস্ট নিচ্ছি, জাস্ট ব্যাকে, জাস্ট আমার পাটা একটু রেস্ট দিচ্ছি। ওকে ডান, চলো পড়ায় ফিরি। হ্যাঁ চলো আমরা পড়ার মধ্যে ফিরি। হ্যাঁ ওকে, আমরা পড়ায় ফিরি, চলো। হ্যাঁ চলো, তাহলে এবার দেখবো, বিলো আর আ কাপল অফ স্টোরিজ অ্যাবাউট ভ্যালিউজ। বলেছে নিচে মূল্যবোধের ব্যাপারে কয়েকটা গল্প দেওয়া আছে, মোট 2টা গল্প দেওয়া আছে, আমরা 2টা গল্প পড়বো, খুব মজার 2টা গল্প। দ্যাট উই মাস্ট চ্যারিশ
যে মূল্যবোধটা নিশ্চয়ই আমাদের মধ্যে থাকা উচিত বা আমাদের লালন করা উচিত, দ্যাট। ওকে, এই দ্যাটটা কি বলতো? দ্যাট যেহেতু ভ্যালুজকে কানেক্ট করেছে, দ্যাট কি? ভ্যালুজ হচ্ছে একটা নাউন, তাহলে দ্যাট কি হবে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে নিচে মূল্যবোধের দুইটা গল্প দেওয়া আছে, যে মূল্যবোধ আমাদের মধ্যে থাকা উচিত বা থাকা বাধ্যতামূলক। রিড দ্য স্টোরিজ এন্ড ফাইন্ড আউট। তাহলে গল্পগুলো পড়ো এবং খুঁজে বের করার চেষ্টা করো ওয়াই দিস ভ্যালুজ আর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। কেন এই মূল্যবোধগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? ডু ইউ থিঙ্ক ইউ অলসো পজেস দিস ভ্যালুজ? পজেস শব্দ অর্থ হচ্ছে থাকা, অর্জন করা বা রাখা। পজেস মানে কি? অর্থ হচ্ছে তুমিও কি সেই পজেস মানে হচ্ছে তুমি কি রাখো বা আছে, তোমারও কি সেই একই মূল্যবোধগুলো তোমার মধ্যে আছে? ইফ সো, যদি থাকে, ওয়্যার ডিড ইউ লার্ন দেম? তাহলে এই মূল্যবোধগুলো তুমি কোথায় শিখছো? ফ্যামিলিতে, তুমি বাসায়, তোমার বাড়ির বাহিরে, স্কুলে, কলেজে, কোথায় শিখছো? ওকে, আমরা একটু গল্পগুলো দেখি। দেখো, প্রথম গল্প দ্য স্টারফিশ স্টোরি। দ্য স্টারফিশ স্টোরি মানে কি? একটা স্টারফিশ বা তারা মাছের গল্প। দেখো, খুব সুন্দর একটা গল্প। অ্যান ওল্ড ম্যান ওয়াকড অ্যালং দ্য বিচ। ওয়াক অ্যালং, মধ্য দিয়ে হেঁটে যাওয়া বা সাইডে দিয়ে হেঁটে যাওয়া, কোনো কিছুর পাশ দিয়ে হেঁটে যাওয়া। তাহলে বিচ, সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওয়াক অ্যালংটা মনে রাখবো, হেঁটে যাওয়া বা কোনো কিছু তীর ধরে হেঁটে যাওয়া। তীর, তীর দিয়ে হাঁটা, তীর দিয়ে হাঁটা। একজন লোক সমুদ্রের তীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন আনটিল হি কেম অ্যাক্রস। কাম অ্যাক্রস শব্দ হচ্ছে সন্নিকটে আসা। কাম অ্যাক্রস মানে কি বলতো? সন্নিকটে আসা বা কাম ক্লোজ টু সামওয়ান, সন্নিকটে আসা, সন্নিকটে আসা। তাহলে বলেছে যে an old man walked along the beach. একজন মানুষ একটা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন until কিন্তু এটা কনজাংশন। আনটিল কি বলতো? এটা কনজাংশন। Until he came across a young boy throwing who was throwing। হ্যাঁ, এটা যদি তুমি বড় করে লিখো তাহলে কি হবে? who was throwing। যে ছেলেটা ছুঁড়ে মারছিল সামথিং ইনটু দ্য ব্রেকিং ওয়েভস, অর্থাৎ এই যেই আছড়ে পড়া ঢেউয়ের মধ্যে একটা ছেলে কিছুটা ছুঁড়ে মারছিল, সেই ছেলের কাছাকাছি আসা পর্যন্ত সে হেঁটে হেঁটে আসলো। তাহলে মূল কথা কি দাঁড়াচ্ছে? একজন বৃদ্ধ লোক সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল, যখন তিনি একটা ছেলেকে দেখতে পেলেন যে কিনা কিছু একটা ছুঁড়ে মারছে সমুদ্রের ঢেউয়ের মধ্যে। আপন ক্লোজার ইন্সপেকশন হচ্ছে এক্সামিনেশন, অর্থাৎ একদম ক্লোজ, একদম নিকটে এসে পরীক্ষা নিরীক্ষা করে বা যাচাই করে দেখলেন, দ্য ওল্ড ম্যান কুড সি, ওই বৃদ্ধ লোকটা দেখতে পেলেন যে দ্যাট দ্য বয় ওয়াজ টসিং। টস মানে হচ্ছে ছুঁড়ে মারা। টস মানে কি বলতো? উপরে ঢিল মারা, কি ঢিল মারা বা ছুঁড়ে মারা, বা ছুঁড়ে মারা। বলছে যে ছুঁড়ে মারছিল স্ট্র্যান্ডেড মানে হচ্ছে আটকে থাকা। সে কি করছিল? আটকে থাকা স্টারফিশ ফ্রম দ্য স্যান্ডি বিচ। তাহলে সে একদম বালুময় সৈকতে আটকে থাকা তারা মাছগুলোকে সে ছুঁড়ে মারছিল ব্যাক ইনটু দ্য ওশেন, সমুদ্রের মধ্যে। তাহলে সেই লোক দেখতে পেল কি, ওই যে ছেলেটা, ছোট বাচ্চাটা, সে কি করতেছে? তারা মাছগুলো কি হয়, সমুদ্রের ঢেউয়ে এসে আটকায় যায় না? তাহলে আটকে থাকলে সে মারা যাবে। সে কি করছে? এই তারা মাছগুলো একটা একটা ধরে সে ছুঁড়ে পানিতে ফেলে দিচ্ছে। ফাইন, পানিতে গেলে সে বেঁচে যাবে। ওকে, হোয়াট আর ইউ ডুইং ইয়াং ম্যান, হি আস্কড। সে প্রশ্নগুলো তুমি কি করতেছো? ইফ দ্য স্টারফিশ আর স্টিল অন দ্য বিচ, সে বলতেছে যদি এখনো পর্যন্ত এই স্টারফিশ গুলো যদি সৈকতের মধ্যেই পড়ে থাকে, পানিতে না থাকে, when the sun rises, যখন সূর্য উঠবে,
দে উইল ডাই, সেগুলো মারা যাবে। সো আই এম থ্রোয়িং দেম ইনটু দ্য ওয়াটার, তাই আমি এই তারা মাছগুলোকে ঢিল মেরে মেরে পানিতে ফেলে দিচ্ছি যেন তারা পানি পেয়ে বেঁচে উঠতে পারে। কারণ তারা মাছ সমুদ্রের মধ্যে রাতের বেলায় বেড়ায়, কিন্তু দিনের বেলায় এরা মোটামুটি বেশিক্ষণ যদি সূর্য আলোতে থাকে এরা মারা যায়। সো সে কি করতেছে, প্রত্যেকটাকে ছুঁড়ে ছুঁড়ে মারার চেষ্টা করতেছে। দ্য বয় অ্যান্সার্ড, ছেলেটা উত্তর দিল, দিস ইজ রিডিকিউলাস, এটা হাস্যকর, এটা অত্যন্ত হাস্যকর। সে কি বলতেছে, ওই লোকটা, বৃদ্ধ লোকটা, অত্যন্ত হাস্যকর। দেয়ার আর 100 miles অফ বিচ, শত শত মাইল বিচ আছে, সমুদ্র সৈকত আছে, and thousands of starfish, এবং হাজার হাজার এবং তারা মাছ। ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি ইউ থ্রো ইন, তুমি কয়টা ছুঁড়ে মারবে এটা খুব একটা ব্যাপার না, খুব একটা বেশি সংখ্যা না সেটা, তুমি কয়টাকে ছুঁড়ে মারতে পারবা, হাজার হাজার স্টারফিশ আটকে আছে। ইউ কান্ট মেক আ ডিফারেন্স, তুমি তো কোনো পরিবর্তন করতে পারবা না। এখানে 100, ধরো এখানে 1 লাখ আছে, তুমি ফেলছো 10টা। ছেলের উত্তরটা চিন্তা করো, ইট ম্যাটার্স টু দিস ওয়ান, এই যে একটা ছুঁড়ে ফেললাম এটা এই ক্ষেত্রে ম্যাটার করলো, সে তো বেঁচে গেল। দ্য বয় সেড অ্যাজ হি থ্রু অ্যানাদার স্টারফিশ, সে যখন আরেকটা তারা মাছ ঢিল মেরে ফেললো ইনটু দ্য ওয়েভস, ওই ঢেউয়ের মধ্যে, হি টোল্ড দ্য ওল্ড ম্যান অ্যান্ড ইট ম্যাটার্স টু দিস ওয়ান টু, এবং এখন যে একটা ছেড়ে দিলাম এটা, এই ছুঁড়ে মারাটা তাকে তো বাঁচাইলো, বুঝে গেল? আমি একটাকে বাঁচাইলে আমি হয়তো পুরো বড় ডিফারেন্স করতে পারতেছি না, কিন্তু তাকে তো বাঁচাইতে পারলাম নাকি। দেখো মূল্যবোধটা চিন্তা করো তার। 2 নাম্বার গেল, 2 নাম্বার গল্প। ওয়ান্স আ গ্রুপ অফ 50 পিপল, একবার 50 জনের একটা দল, ওয়ার অ্যাটেন্ডিং আ সেমিনার, তারা একটা সেমিনারের মধ্যে অংশগ্রহণ করেছিল। At one stage, একটা পর্যায়ে গিয়ে the speaker decided to do a group activity, তাহলে ওইখানে যে বক্তা আছে সে একটা দলীয় কাজ করার সিদ্ধান্ত নিল। তো ইলাস্ট্রেট মানে কি, হাতে কলমে বোঝানো, হাতে কলমে বোঝানো, হাতে কলমে বোঝানো, ঠিক আছে? সে হাতে কলমে বোঝানোর চেষ্টা করলো। আ পয়েন্ট, একটা বিষয়, হি ওয়াজ মেকিং, তাহলে সে একটা ব্যাপারকে বোঝানোর চেষ্টা করলো সবাইকে হাতে কলমে। He gave a balloon to each attendee. Attendee মাথা রাখবে স্পেলিংটা। attendee অর্থ হচ্ছে উপস্থিতি, হ্যাঁ, উপস্থিত ব্যক্তি, উপস্থিত ব্যক্তি। সে প্রত্যেকটা উপস্থিত ব্যক্তির হাতে একটা করে বেলুন দিল। Each one was asked to write his or her name on it using a marker pen. প্রত্যেককে বলা হলো আপনার যার যার বেলুনে তার নাম লিখেন মার্কার দিয়ে। He then collected all the balloons, সে সবগুলো বেলুন সবার থেকে নিয়ে নিল, and put them in another room, এবং সবগুলো বেলুন গিয়ে একটা ফাঁকা রুমে রেখে দিল, মানুষগুলো এক রুমে, বেলুন এক রুমে। He then took all the attendees to the room, তারপর তারা সবাইকে নিয়ে গেল যে আপনারা এবার বেলুনের রুমটায় ঢুকেন, and asked them to find the balloon with their name within 5 minutes, এবং বলো যে যার যার নাম লেখা বেলুন 5 মিনিটে খুঁজে বের করেন। Everyone frantically, পাগলের মতো, frantically একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে পাগলের মতো, পাগলের মতো, প্রত্যেকে পাগলের মতো সার্চ ফর দ্য বেলুন উইথ দেয়ার নেম, তাহলে প্রত্যেকে তাদের নাম লেখা বেলুনটা পাগলের মতো খুঁজতে শুরু করলো। কলিজিং, কলেজ মানে সংঘর্ষ হওয়া, কলেজ মানে কি, সংঘর্ষ হওয়া, সংঘর্ষ হওয়া, colliding with each other, একে অপরের সাথে সংঘর্ষ করে ফেললো। পুশিং অ্যারাউন্ড আদার্স, একে অপরকে ধাক্কা দিল। দেয়ার ওয়াজ আটার কেওয়াস, সেখানে মারাত্মক মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হলো। কেওয়াস মানে কি, কেওয়াস মানে হচ্ছে বিশৃঙ্খলা, শব্দ, তীব্র শব্দ, বিশৃঙ্খলা। তাহলে কি হলো, বিশৃঙ্খলা, তীব্র বিশৃঙ্খলা তাদের বেলুনগুলো পাওয়ার জন্য। এবার কি করলো দেখো, at the end of 5 minutes no one could find their own balloon, 5 মিনিট পরে কেউ তাদের বেলুন খুঁজে পাইতে পারলো না। Now the speaker asked each one to randomly collect a balloon, এখন স্পিকার বলল আপনারা যে যার মতো করে র্যান্ডমলি একটা বেলুন নেন, and give it to the person whose name was written on it, এবং যেই বেলুনটাই পান না কেন আপনি বলবেন এই বেলুনে এরকম ফারুকের নাম, এই বেলুনে জামার নাম, এই বেলুনে কামালের নাম, এই কামাল হাত তোলো, তাহলে কি আপনারা সবাই যার বেলুন লেখা তাকে ডেকে ডেকে বেলুনটা দিয়ে দিবেন। উইদিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে এভরিওয়ান হ্যাড দেয়ার ওন বেলুন, সবাই সবার বেলুন পেয়ে গেল। দ্য স্পিকার দেন বিগেন, তারপরে ওই বক্তা বলল, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে এটা ঘটতেছে।
এভরিওয়ান ইজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর হ্যাপিনেস, সবাই পাগলের মতো সুখ খুঁজে চলছে, নট নোয়িং ওয়্যার ইট ইজ, কেউ জানেই না সুখ যে আসলে কোথায় আছে। সবাই আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সুখ যে আসলে কোথায়, কোন জায়গায় সুখ আছে সেটা আমরা জানছি না। ওকে ওকে, চলো। our happiness lies in the happiness of other people, আমাদের সুখ রয়েছে অন্যের সুখের মধ্যে। give them their happiness, যেই লোক সুখ, অন্য লোককে তুমি সুখ দাও, অন্য লোকের সুখ তাকে ফিরিয়ে দাও, you will get your own happiness, তুমি তোমার নিজের সুখ ফিরে পাবা। and this is the purpose of human life, the pursuit of happiness, এটাই হলো আমাদের মানব জীবনের উদ্দেশ্য, এটাই হলো সুখের মূল মন্ত্র, সুখের উদ্দেশ্য, সুখের গন্তব্য। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি অন্যকে সুখী রাখতে চাই, আমরা যদি রিক্সাওয়ালা মামাকে যদি ধমক না দিই, তাকে যদি 5 টাকা বাড়িয়ে দেই, তাহলে দেখা যাবে মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছে। কেউ ধরো ঝগড়া লাগলো, সেই ঝগড়ায় তুমি এদের ধমক না দিয়ে দুইজন মানুষকে থামাই দিলা, যে ভাই রোজা রমজানের মাস, এই দেখেন আপনার থেকে মুরব্বী বয়সে বড়, কি দরকার ওর সাথে ঝগড়া করার, দরকার নাই ভাই, যান 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 ভাই, এই টান দিয়ে নিয়ে গেলা, দুইজন ঝগড়া থামাই দিলা, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে তখন। এই যে মনের শান্তিটা, এটা ঝগড়ায় দুইটা ধমক দিয়ে পাওয়া যায় না, ঝগড়া থামিয়ে দিয়ে বরং এই শান্তিটা পাওয়া সম্ভব। ঠিক আছে, ওকে। চলো আমরা একটা এমসিকিউ গুলো সলভ করি, বেশ বড় শর্ট প্যাসেজ ছিল। ওকে চলো, প্রথম কোয়েশ্চেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবো, একটু চেষ্টা করে উত্তর করার। দ্য ওয়ার্ড ভ্যালুস ইন লাইন 14 স্ট্যান্ডস ফর, তাহলে 14তম লাইনে যে পার্সুর বাংলা কি, পার্সু হচ্ছে দ্য পার্সুট অফ হ্যাপিনেস, সুখের খোঁজ, খোঁজ নেওয়া, কোনো কিছুর খোঁজ। তাহলে ভ্যালু শব্দ অর্থ কি, মূল্যবোধ, রাইট? ভ্যালু শব্দ কি, মূল্যবোধ। এই মূল্যবোধ আমরা আসলে বলতে কি বোঝায়, ইউজফুলনেস অফ সামথিং, মূল্যবোধ বলতে কোনো কিছুর উপকারিতা বোঝায়, ইম্পর্টেন্স অফ সামথিং কোনো কিছুর গুরুত্বকে বোঝায়, প্রাইসেস অফ সামথিং কোনো কিছুর দামকে বোঝায়, প্রিন্সিপালস অর স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার, নৈতিক মানে কি বলে, নৈতিকতা এবং আচরণের যেই মাত্রা। কোনটা হবে উত্তর? উত্তর হবে হচ্ছে ডি নাম্বার। তারপর আসি, দ্য ওয়ার্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন লাইন 15 স্ট্যান্ডস ফর, তাহলে 15তম লাইনে যে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয় সেটা কি বোঝাইছে, এক্সট্রিমলি সিরিয়াস। এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি, এক্সট্রিমলি সিরিয়াস কিছু, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ডেঞ্জারাস, কেয়ারফুল জাজমেন্ট। আমরা জানি ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে খুব সতর্কভাবে চিন্তা ভাবনা করতে পারা, খুব সতর্কভাবে বিচার বিবেচনা করতে পারা যে কোনটা ভালো কোনটা খারাপ, এটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে কোনটা হবে? কেয়ারফুল জাজমেন্ট। তারপর আসি, দ্য ওয়ার্ড সার্কামস্ট্যান্সেস, সার্কামস্ট্যান্সের শব্দ অর্থ হচ্ছে কি, আমরা জানি অবস্থা ছিল, রাইট? কোন একটা অবস্থা, সিচুয়েশন, অবস্থা। আমরা দেখেছিলাম, আমি তোমার সিনোনিম লিখে দিয়েছিলাম, কন্ডিশন, কন্ডিশন বা কি ছিল, সিচুয়েশন। কোনটা হবে? এনভায়রনমেন্ট, সিচুয়েশন। তাহলে এইটা হবে। হ্যাঁ, এই সারাউন্ডিং, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে পরিবেশ, হ্যাঁ, প্রকৃতি। তাহলে এখানে সার্কামস্ট্যান্সেস বলতে কিন্তু এই পরিবেশ প্রকৃতি বোঝাচ্ছে না, একটা অবস্থা বোঝাইতে, যে এইরকম অবস্থা, খারাপ অবস্থা, ভালো অবস্থা, তাই না? ওকে। তারপর দ্য ওয়ার্ড কম্পিটেন্সেস, কম্পিটেন্সেস শব্দের অর্থ হচ্ছে দক্ষতা, রাইট? অর্থ কি? দক্ষতা। কম্পিটেন্সি মানে কি? দক্ষতা। তাহলে ইন লাইন 15 স্ট্যান্ডস ফর, তাহলে কম্পিটেন্সি কি? এনার্জি। কম্পিটেন্সি মানে কি হচ্ছে শক্তি, পাওয়ার, ক্ষমতা, ক্যাপাবিলিটিস, নাকি ভাইটালিটিস। ভাইটালিটি মানে হচ্ছে খুব মারাত্মক কিছু, হ্যাঁ, অর্থাৎ সংঘর্ষ, মারামারি। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, এনার্জি মানে হচ্ছে শক্তি, ক্যাপাবিলিটিস মানে হচ্ছে দক্ষতা বা কারো সক্ষমতা। কোনটা হবে উত্তর? অবশ্যই আমরা যে দক্ষতা হতে পারে, এটা সক্ষমতা হতে পারে, ক্ষমতা। কোনটা হবে? ক্যাপাবিলিটিস। ওকে। তারপর আসি, দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট মানে কি? প্রশংসা করা। অ্যাপ্রিশিয়েট শব্দ থেকে প্রশংসা, প্রশংসা করার সাথে কি যাবে? রিয়েলাইজ, বুঝতে পারা, প্রেজ। আমরা ক্লাসেই পড়াইছিলাম অ্যাপ্রিশিয়েটের সিনোনিম কি? প্রেজ অথবা লর্ড অথবা এক্সটল। ইন লাইন 3, দ্য ইডিওমেটিক ফ্রেজ পিক আপ, পিক আপ মানে কি? আমরা বলেছিলাম গ্রো বা ডেভেলপ বা ইমপ্রুভ। কি হবে? টু অ্যান্সার দ্য ফোন, ফোন ধরাকে এখানে পিক আপ বলা হয়েছে প্যাসেজে? না, প্যাসেজে ফোন ধরাকে বোঝানো হয় নাই। টু ইনক্রিজ অর ইমপ্রুভ সামথিং, কোনো কিছুর উন্নতি করা বা বৃদ্ধি করা। টু পিক সামথিং আপ, কোনো কিছুকে তুলে ধরা। টু মুভ সামথিং অন, কোনো কিছুকে সামনের দিকে নিয়ে যাওয়া।
তাহলে এর কোনোটাই না কিন্তু এখানে পিক আপ বলতে হচ্ছে অর্জন করা বোঝাইছে আমরা একটা জ্ঞান এমন কিছু দক্ষতা অর্জন করব টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যদের সাথে যোগাযোগ করার জন্য, ঠিক আছে, টু ইনক্রিজ অর ইমপ্রুভ সামথিং। তারপর আসি, which of the following sentences is false about এডুকেশন। তাহলে এডুকেশনের ব্যাপারে কোন কথাটা ভুল, মিথ্যা বলা হয়েছে কোনটা, দেখি আমরা একটু। এডুকেশন হেল্পস আস গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, উত্তর সঠিক। মানে কথা সত্য। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, তাও কথা সত্য। এডুকেশন আপহোল্ডস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড ইনার স্ট্রেংথ, সে আমাদের সম্ভাবনা এবং ভিতরকার শক্তিটাকে তুলে ধরে, সেটাও সত্য। এডুকেশন হোল্ডস ব্যাক, শিক্ষা পিছিয়ে ধরে, টেনে ধরে রাখে আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, শিক্ষা আমাদের মেধা এবং সৃজনশীলতাকে টেনে পিছনে ধরে রাখে না। এই উত্তরটা অবশ্যই ভুল। তাহলে যেটা ভুল ফলস সেটাই উত্তর সঠিক। তারপরে দেখি কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বিলং, বিলং মানে কি, বিলং হচ্ছে অংশ হওয়া, কোনো কিছুর অংশ হওয়া, অংশ হওয়া। তাহলে বিলং এর সাথে কি যায়, সেকেন্ড প্যারাগ্রাফ অফ দ্য প্যাসেজ মিন, তাহলে কি, বি দ্য কম্পেনিয়ন অফ, কারো সঙ্গী হওয়া, বি দ্য ফ্রেন্ড অফ, কারো বন্ধু হওয়া, বি দ্য প্রপার্টি অফ, কারো অংশীদার হওয়া, বি দ্য ইন্টারেস্ট অফ, কারো লাভ হওয়া। তাহলে কোনটা হবে, অবশ্যই উত্তর হবে যে বি দ্য প্রপার্টি অফ। প্রপার্টি বা পার্ট একই জিনিস, কোনো কিছুর অংশীদার বা অংশ হয়ে যাওয়া। তারপর আসি, দ্য ওয়ার্ড শার্পেন ইন লাইন 11 স্ট্যান্ডস ফর, তাহলে শার্পেন বলতে কি বোঝাইছে, শার্পেন মানে কি আমরা জানি কি, শার্পেন শব্দ অর্থ দিয়ে বোঝাচ্ছে, আমরা বুঝাইছি তীক্ষ্ণ করা হতে পারে, এটা উত্তরটা হচ্ছে পারে ইমপ্রুভ, প্যাসেজ অনুযায়ী যদি বলি ইমপ্রুভ অথবা ডেভেলপ, ইমপ্রুভ অথবা ডেভেলপ, তাহলে উত্তর কোনটা হবে, ইমপ্রুভ। এখানে বিউটিফাই, পলিশ, দেখো এই শার্পের অর্থ পলিশ হইতে পারে কখন, যখন জুতা মালিশ করা বোঝাবে। শার্পের অর্থ সৌন্দর্য বৃদ্ধি করা হইতে পারে যখন মেকআপ বোঝাবে। শার্পের অর্থ স্পার্কল হইতে পারে যখন এটা আগুন বোঝাবে, কিন্তু না, এখানে বুঝাইছে আমাদের মেধাকে উন্নত করে। সো মেধাকে তো আগুন লাগানো যায় না, মেধাকে তো পলিশ করা যায়, মেধাকে কি বিউটিফাই করা যায়, এটা কি মেকআপ, বুদ্ধি কি মেকআপ যে তুমি বিউটিফাই করবা, বুদ্ধি কি জুতা যে পলিশ করবা, না করা যায়, কি হবে, ইমপ্রুভ হবে। তাহলে তুমি একটা ওয়ার্ডের মিনিং কি সেটা নির্ভর করতেছে প্যাসেজে কিভাবে ব্যবহৃত হয়েছে, সো প্যাসেজের উপর ডিপেন্ড করবা তোমরা, ঠিক আছে। আসো লাস্ট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড প্রোগ্রেসিভ ইন লাইন, প্রোগ্রেসিভ মানে কি বোঝায় বলো, প্রোগ্রেসিভ মানে কি, আমরা জানি উন্নয়নশীল, তাই না, একটা জিনিস উন্নত হবে খুব, প্রোগ্রেসিভ মানে ব্যাপারটা এরকম যে তার মধ্যে জ্ঞান থাকবে, মেধা থাকবে, সে উন্নত চিন্তা ভাবনা করা, ব্যাপারটা এরকম, তাই না। তাহলে পড়াশোনা জিনিসটা কিন্তু উন্নয়নশীল জিনিসটা, অর্থাৎ সে পজিটিভ একটা মিনিং দেয়। তাহলে প্রোগ্রেসিভ আর এডুকেটেড কি এক জিনিস, প্রোগ্রেসিভ মানে কি শিক্ষিত না, শিক্ষাই তো প্রোগ্রেসিভ, তাহলে শিক্ষাকে শিক্ষিত বললে কিন্তু মানায় না। ইন্টেলেকচুয়াল বুদ্ধিদীপ্ত, টলারেন্ট সদয় যে মানে মেনে নেয় সবকিছু, অ্যাথেস্ট মানে হচ্ছে যে হচ্ছে কি বলে আমরা, অ্যাথেস্ট অর্থ কি বলি আমরা, যে হচ্ছে কোনো স্রষ্টা বিশ্বাস করে না। উত্তরটা ইন্টেলেকচুয়াল হওয়াটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, শিক্ষা হচ্ছে, শিক্ষা জিনিস হচ্ছে মেধার, হ্যাঁ, বুদ্ধিদীপ্ত জিনিস, শিক্ষা একটা বুদ্ধিদীপ্ত জিনিস, তাই না, বুদ্ধিদীপ্ত। শিক্ষা কি, শিক্ষা অবশ্যই বুদ্ধিদীপ্ত, শিক্ষা অবশ্যই বুদ্ধিদীপ্ত, ঠিক আছে। ওকে, তাহলে ভাইকে জানাও দেখি তোমরা 10-এ কত পেলা, হ্যাঁ দেখি তোমরা কত পাইছো। তোমাদের সম্ভবত ঈদের আগে আমার আগামীকাল লাস্ট ক্লাস। এই কত পাইছো বাচ্চারা জানো, এই পরীক্ষা কত পাইছো, পরীক্ষা কত পাইছো সবাই জানো। যদি কেউ 7-এর নিচে পাও তাহলে মাইরা তোমাদেরকে উগান্ডা পাঠাই দিব। 7 এমা তুমি বাইচে গেছো, 7 পাইছো। শাহরিয়াও 10-এ 10, সামসের 10টাই হয়েছে, ঐশিদার 9টা, 10টাই হয়েছে ভাইয়া, ও মাই গড, 10-এ 10, তন্দ্রা 10-এ 10, আরিয়ান খান 10-এ 10, একটা ভুল হয়েছে ফাহমিদা, ব্যাপার না, 10টা 10 হয়েছে। নেপালি তন্দ্রাও বলেছে 10টাই হয়েছে ভাইয়া, ওকে, আপনি এত ভালো করে বুঝান, 10-এ 10 পাইছি, গুড রিতা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর সাচ কাইন্ড অফ কমপ্লিমেন্টস। 7-এর নিচে কেউ পানে, আমি বলছিলাম মাইট দিব 7 পাইলে, 7 পাইলে তো শিওর মাইট দিতাম, একদম বাড়িতে গিয়ে ব্যাট দিয়ে মাইরা দিয়ে আসতাম। ওকে, সো 10-এ 10, this is the magic and here is your magician. Remember me, ভুলে যেও না। ওকে, আমরা কোয়েশ্চেন আছে কিছু, কোয়েশ্চেনের কাজটা সবসময় তোমাদের জন্য রাখি ভাইয়া, এটা তোমাদের কাজ, তোমরা পড়বা, হ্যাঁ মনোযোগ দিয়ে পড়বা। আমরা ফ্লো চার্টটা সবাই মিলে সলভ করবো, চলো। হ্যাঁ, তাহলে ভাইয়ের সাথে একটু তোমরা ফ্লো চার্টটা একসাথে করার চেষ্টা করো। হ্যাঁ, ফ্লো চার্টটা কি বলছে দেখো তো,
ফ্লোচার্টে কি বলেছে দেখো, সিথি 3 পাইছে, একজন 6 পাইছো, 6 পাইলে কিন্তু 6 পাইলে কিন্তু আরো পড়তে হবে, 6 পাইলে কিন্তু আরো পড়তে হবে, ঠিক আছে? 6 পেলে কিন্তু আরো পড়তে হবে। 6 যদি পাও তাহলে কিন্তু একটু খারাপ আছে, 6 পেলে আর একটু প্র্যাকটিস করা লাগবে। 6 পেলে তুমি এটার আরো আরো অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তার মানে তোমার ভোকাবুলারিতে এখনো পর্যন্ত কিন্তু তোমার যে উইকনেসটা রয়ে গেছে, সো ভোকাবুলারি উইকনেসটা কাটায় উঠবা। ওকে, আমরা একটু ফ্লো চার্টটা সলভ করি। কি বলছে দেখো, আমরা জানি হাইলাইটিং বা শোয়িং এর পরে প্রশ্নটা, তাহলে প্রশ্ন কি চাইছে দেখো তো, দা ফাংশনস অফ এডুকেশন, শিক্ষার কাজ কি, শিক্ষা কি কি কাজ করে থাকে আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, পুরো প্যাসেজ জুড়ে দেখেছি শিক্ষা বিভিন্ন জিনিস আমাদের শেখায়, বিভিন্ন দক্ষতা থেকে শুরু করে পটেনশিয়াল অনেক কিছু। তাহলে শিক্ষা কি কি শেখায়, এটাই শুধু আমরা উত্তর করব। যেমন একটা অপশন আমাকে দিয়ে দিয়েছে, এনরিচিং আস উইথ নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে। তাহলে এনরিচের সাথে আমরা একটা ফরম্যাট খেয়াল রাখবো, আইএনজি। দেখো আইএনজি ফরম্যাটটা আমরা বলেছি ইনফিনিটিভ আর জিরান্ট যদি হয় সেটা আমরা মেইনটেইন করার চেষ্টা করব। তাহলে আমরা বাকি উত্তরগুলো এভাবেই করার চেষ্টা করবো, ঠিক আছে? অবশ্যই তোমার পরীক্ষা খাতে অ্যান্সার করার সময় তুমি যদি বক্স বক্স করো তাহলে বক্সগুলোর মাঝখানে তীর চিহ্ন দিতে হবে, ঠিক আছে? বক্সগুলোর মাঝখানে কি দিবা বলো তো ভাইয়েরা? বক্সের মাঝখানে অবশ্যই অবশ্যই তোমরা তীর চিহ্ন দিয়ে বোঝাই দিবে যে কোনটার পর কোনটা, ঠিক আছে? এই ফ্লোটা তোমরা পরীক্ষার খাতায় বুঝিয়ে দিবা। আচ্ছা, তাহলে এনরিচিং আস উইথ নলেজ আমাদেরকে মেধা দিয়ে সমৃদ্ধ করতেছে। ওকে, আমরা দেখি আর পারি কিনা বলো। ওকে, আমি একটা উত্তর করি, তোমরা ভাইয়ের সাথে চেষ্টা করো। হেল্পিং আস টু থিঙ্ক রেশনালি, টু থিঙ্ক রেশনালি, আমি পেয়েছিলাম না এটা? আমাদেরকে যৌক্তিক ভাবে চিন্তা করতে শেখায়। ওকে, আবার হতে পারে যে হেল্পিং আস টু থিঙ্ক রেশনালি এন্ড মেক দ্য রাইট চয়েস, এন্ড মেক দ্য, আমি পুরোটাই লিখলাম, মেক দ্য রাইট চয়েস। এখান থেকে যেহেতু 1 নম্বর থেকে 2 আসছে, আমরা এটা মাঝকে কি দিব, যদি আমরা এরকম উপর নিচে লিখি তাহলে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিব। ওকে, তাহলে আমাদেরকে কি করে সঠিকভাবে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। ওকে, আমরা দেখি প্যাসেজ থেকে আমরা আর কি কি জিনিস পাই। চলো আমরা প্যাসেজের একদম শুরুর দিকে যাবো। হ্যাঁ, আমরা প্যাসেজ ধরে ধরে সলভ করবো, সো এই কাজগুলো প্যাসেজ ধরে করতে হবে। কখনোই মনে করেন এগুলো মুখস্থ করবা, এগুলো প্রত্যেকটা জিনিস প্যাসেজ থেকে আসতে হবে। ওকে, আমরা প্যাসেজের শুরুর দিকে যাই। কি বলছে, offers us but some, okay, now we appreciate the, okay, helps us to think independently and or make our options. Okay, to think independently, helping us to think independently and make our own opinions. তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে helping us to think independently, helping us to think independently and make our own opinions. ওকে, গেল। তারপর কি, রিয়েলাইজিং our potential and our inner strength. গুড, এটা ভালো অপশন বলছে। এটা কে বলছো? তাহমিদা, খুব সুন্দর। রিলিজিং our potentials and inner strength. ওকে, তাহলে আমাদের কি সক্ষমতা এবং ভিতরকার শক্তিটাকে প্রকাশ করতে সাহায্য করে। নোয়িং দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, না এটা ভালো লাগছে না। প্রোভাইডিং আস আ সেট অফ কম্পিটেন্সেস, এটা ভালো। প্রোভাইডিং আস a set of competences. ওকে, আমাদেরকে একগুচ্ছ দক্ষতা দেয়। লাস্ট,
হেল্পিং আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এটা আমরা লিখেছি উত্তর অলরেডি। রিলিজিং দিয়েছি আমরা। গিভস আস নলেজ, এই যে এনরিচেস আস উইথ নলেজ, এটা দিয়েছি। হ্যাঁ, ডেভেলপিং আওয়ার কমিউনিকেশন স্কিল, এটা হতে পারে টিচিং দ্য, টিচিং দ্য ইম্পর্টেন্স অফ, টিচিং আস দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালিউস, টিচিং আস ভ্যালিউস, শেষ। এইটুকু দিলে হবে, আমাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়, শেষ। ওকে, ডান। তাহলে আমাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়, এটা দিলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা আশা করছি ফ্লো চার্ট অ্যান্সার করতে পারবো। সো এভাবে উত্তর করে ফেলবা, শেষ। এগুলো খুবই সহজ জিনিস, কঠিন জিনিস না। তোমরা মোটেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, প্যাসকে একটা পড়াবেন, হ্যাঁ একটাই। এত বড় প্যাসেজ তো দুইটা পড়ালে তো আর সুস্থ থাকতে পারবো না। রাতের বেলা দুইটা পড়াইতাম, যদি রাতের বেলা ক্লাস হইতো দুইটা পড়াইতাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই মোটামুটি শেষ আমাদের। যদি দুইটা পড়াইতে পারতাম যদি রাতে হইতো, কিন্তু এই মুহূর্তে দুইটা নেওয়ার মতো এনার্জিও নাই, শক্তিও নাই। আশা করছি একটাতেই হয়ে যাবে, বেশ বড় সড়ো প্যাসেজ। ঠিক আছে, এই ছোট প্যাসেজ হয় তাহলে দুইটা পড়ানো যায় একসাথে। শক্তির তো একটা ব্যাপার আছে, তাই না? ওকে, এত সহজগুলো কি পরীক্ষা আসবে? এগুলো পরীক্ষা আসা প্রশ্ন রে বাবা, আমি তো তোমাদের কিছু পড়াই নাই, এটা তো পরীক্ষা আসা কোয়েশ্চেন। এটা 23-এর প্রশ্ন আমি নিয়েছি, ঠিক আছে? আমি 23-এর প্রশ্ন সলভ করিলাম। শর্ট কোয়েশ্চেনটা তোমরা শুধু পড়বা। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেনটা ভাই এখানে দিয়ে দিলাম, এখানে কোয়েশ্চেন অ্যান্সার গুলো সব দিয়ে দিচ্ছি ভাইয়া, তোমরা একটু পড়বা। হ্যাঁ, কোয়েশ্চেন 5টা বোর্ডে আসা কোয়েশ্চেন গুলো ভাই এখানে অ্যান্সার দিয়ে দিছি, তোমরা কোয়েশ্চেন গুলো জাস্ট একবার করে চেক দিবা। সহজ কোয়েশ্চেন তো রিডিং পড়ার জিনিস, পড়ে নিবা একটু। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। ভাই আপনি অনেক ভালো, মুক্তা, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন ভালো বলছে আমি জানি না, মুক্তা তুমি কেন ভালো বলছো এটা বলতে হবে, এটা বললে ভালোই তো। তুমি কি আমাকে খালি কলেজে হার্ড আসার কারণ হচ্ছে তুমি তো পড়ো নাই ভাই, যেভাবে তোমাকে পড়াই দিছি। দেখো, কলেজের প্রশ্ন হার্ড হওয়ার একটা বড় কারণ কি, তোমাকে আমি যেভাবে ধরে ধরে পড়াই দিছি, একদম লাইন বাই লাইন বিশ্লেষণ করে, প্রত্যেকটা ভোকাবুলারি, প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা জিনিস। আমি যে প্রায় আমাদের 1 ঘন্টা 40 মিনিট ক্লাস চলে, সো 1 ঘন্টা 40 মিনিট একটা প্যাসেজের উপর তোমার ক্লাস হয়েছে কখনো? তুমি এক প্যাসেজ পড়ো ক্লাসের মধ্যে 3 সপ্তাহ মিলে, তাই না? এরকম হয় না যে ক্লাসে 3 সপ্তাহ মিলে একটা অধ্যায় পড়তেছো? সো 3 সপ্তাহ মিলে স্যার এবার একটু পড়ায় যায়, আবার এসে এখান থেকে শুরু করে, আবার এসে প্রথম থেকে শুরু করে, এরকম করে করে এক প্যাসেজ পড়তে হয়ে যায় 3 সপ্তাহ। ভোকাবুলারিও তোমরা অনেকে বুঝো না, তোমার প্রতিটা পাই টু পাই বুঝো না, প্রতিটা অনেকে গ্রামারে তোমার ল্যাকিংস থাকে সেটা বুঝো না। সো তুমি যখন ল্যাকিংস থেকে যাবা, তখন তুমি পরীক্ষার হলে পরীক্ষায় কষ্ট পাবা, খারাপ লাগবে, স্বাভাবিক। কিন্তু তোমাকে আমি যা পড়াইলাম বোর্ড প্রশ্ন, তোমাকে আমি সব ব্যাখ্যা সহ পড়াইলাম, প্রত্যেকটা অ্যানালাইসিস দেখাইলাম, প্রত্যেকটা কোয়েশ্চেন, ফ্লো চার্ট সবই দেখাই দিলাম, এমসিকিউ সহ বাংলা অর্থ সহ বুঝাই দিলাম। সো এরকম হইলে তুমি অবশ্যই বোর্ডে গিয়ে ভালো করবা। বাট কলেজের পরীক্ষা আগে তো তোমাকে মানিক ভাই পড়াই দেয়নি, তাই না? সো কলেজের পরীক্ষা ইজ কোয়াইট ডিফারেন্ট। সো মাথায় রাখতে হবে যে তুমি যখন পাওয়ার পেতে আসছো, তোমার পুরো দায়িত্ব আমরা বোর্ডের জন্য নিয়েছি। কলেজের টেস্ট পরীক্ষা কি করলো ইট ডাজন্ট ম্যাটার। সো আমরা ওইভাবে পড়াচ্ছি যেন তোমার বোর্ডে ভালো করো, ঠিক আছে? ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আজ সম্পূর্ণ ক্লাসটা করলাম। ওকে, থ্যাংকস ফর বিং আ পার্ট অফ দ্য ক্লাস। ভাইয়া, your class is always amazing, thank you very much. এভাবে ইংলিশ প্রত্যেকটা স্টুডেন্ট পড়তেছে। ভাই আপনি অনেক সুন্দর করে পড়ান, আমি আগে কোথাও ইংরেজি পড়ি নাই, তবু এখন এত সহজ লাগে। অল ক্রেডিট গোজ টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানিক ভাই ইজ মাই মোস্ট ফেভারিট টিচার। সুস্মিতা দাস, থ্যাংক ইউ ভেরি মাচ সুস্মিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। তোমরা ক্লাসের রিভিউ দিও, তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে বন্দিবাসলা গ্রুপে জানাতে ভুলবে না। সবার সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে আগামীকাল। সম্ভবত ঈদের আগে আমার আগামীকাল লাস্ট ক্লাস। ঈদের পরে এসে আমরা আরো প্রিপোজিশন এবং আমাদের পাংচুয়েশন মার্ক বাকি থাকবে। আশা করছি আগামীকালের মধ্যে আমরা প্যাসেজের পার্ট শেষ করব। 2-1টা প্যাসেজ থাকবে, সেগুলো আমরা ঈদের পরে এসে শেষ করব, এবং তোমাদেরও কিছু পড়ার জায়গা থাকবে, তোমাদের হোমওয়ার্ক ভাই বুঝাই দিয়ে যাবো ঈদের ছুটিতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকে ক্লাসটি শেষ করছি। আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? বাই, টাটা, আসসালামু আলাইকুম।